আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আরো একটা প্রশ্ন সলভ ক্লাসে সকলকে স্বাগতম। আমাকে ঠিকঠাকভাবে শোনা যাচ্ছে কিনা? এবং আজকে আমরা আসলে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক থেকে পড়াশোনা শুরু করতে যাচ্ছি এবং এই জার্নিটা আশা করি আমরা এই পুরো অ্যাডমিশন ধরে কন্টিনিউ করব এবং আমাদের খুব ভালোভাবে যত প্রশ্ন আছে প্রত্যেকটা বিষয়ের আমরা সবগুলা সলভ করার চেষ্টা করব। তো আজকে আমরা আসলে নাউন এবং এর ক্লাসিফিকেশনগুলো নিয়ে সুন্দর করে আলোচনা করব এবং এই ক্লাসটাতে আমরা ফোকাস করব যে প্রশ্নগুলো আসলে তোমাদের পড়তে প্রবলেম হয় বা যেগুলো আসলে তোমরা মানে বেশি ঝামেলার মধ্যে পড়ো সেই সব প্রশ্ন বাছাইকৃত প্রশ্নগুলো সুন্দর করে করে সলভ করার জন্য। তো প্রায় এখানে ৮০টা প্রশ্নের মতো আমাদের শীটটাতে আছে। তোমরা যারা আমাদের পেইড ব্যাচে আছো বা যারা আসলে যে কোনো বই থেকে পড়ো দেখবা ৮০ থেকে ৮৫টার মতো নাউন এবং তার ক্লাসিফিকেশন নিয়ে প্রশ্ন আছে। এর মধ্যে কিছু প্রশ্ন ৩০ থেকে ৩৫টা প্রশ্ন যেগুলা তোমরা আটকে যাইতে পারো বা তোমরা আসলে মানে কোনো না কোনোভাবে এগুলো বুঝতে পারবা না এমন প্রশ্ন যেগুলো আছে সেগুলোই আমরা সুন্দর করে সলভ করব। তো আমাকে ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা তোমরা একটু আমাকে জানায় দাও এবং আমি নিজেও একটু চেক করে নিই। আর আমাদের এই ক্লাসটাকে সুন্দর করে তোমরা চাইলে শেয়ার করে দিতে পারো। আশা করি তোমরা অনেক উপকৃত হবে এবং যারা দেখবে তারাও অনেক উপকৃত হবে। ওকে, তো আমরা সবাই গ্রুপটাকে শেয়ার করে দিই আমাদের বিভিন্ন গ্রুপগুলোতে। আচ্ছা, আমি আসলে একটু শেয়ার করে দিই, তারপরেই আমরা বেসিক্যালি আজকে আলোচনা করব। তো দেখো, এই যে পুরো অ্যাডমিশন টেস্টের একটা জার্নি আমাদের শুরু হচ্ছে। তো এইটা আমাদের প্রতিদিন সন্ধ্যা 7:30টার সময় এটা আমাদের ফেসবুক পেজ নির্ভরে এটা তোমরা দেখতে পাবা এবং এই ক্লাসগুলো আমি পরবর্তীতে ইউটিউব চ্যানেলেও দেওয়ার ট্রাই করব যাতে করে তোমরা ওগুলা পরবর্তীতে গোছালোভাবে পাও, কারণ এইখানে 30 দিন পরে এগুলাকে অটোমেটিক ফেসবুক ডিলিট করে দিবে। তো আমরা চলো আজকের ক্লাসটা দেরি না করে প্রথম থেকে একদম শুরু করে দিই এবং আমরা আসলে খুবই সুন্দরভাবে জিনিসগুলোকে বোঝার ট্রাই করব যাতে করে আমাদের বেসিক এবং প্রশ্ন সলভ সবই কভার হয়ে যায়। ওকে, তো আজকে আমরা প্রথম পার্টস অফ স্পিচের টপিক পড়ব, সেটা হলো নাউন, এবং ধীরে ধীরে আমরা সিকোয়েন্স মেনটেন করে সবগুলো টপিক পড়ার চেষ্টা করব। তো প্রথমে যে প্রশ্নটা আছে এইখানে 2 নম্বর দেখতে পাচ্ছ, এরকম নাম্বার তোমরা একের পর এক পাবা না, কারণ আসলে আমাদের যে শিটগুলো আছে সেই অনুসারে আসলে আমরা সুন্দর করে এগুলা সাজায় দিয়েছি যাতে করে আমাদের শিটগুলো যাদের কাছে থাকবে তারা খুব ভালোভাবে এগুলা মানে সিকোয়েন্সটাও মেনটেন করতে পারে, আর যাদের শিট নেই তারা যে কোনো বই থেকে এই প্রশ্নগুলা রিলেট করতে পারবা। কারণ আমরা মানে যখন পড়াশোনা করি বা তোমাদের জন্য যখন পড়া রেডি করি তখন আসলে জানি যে এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এবং এইগুলাতে তোমাদের প্রবলেম হইতে পারে। ওকে, তো ক্লাসগুলো করলে আসলে কি লাভ হবে, এইটা আসলে এই সিজনের প্রথম ক্লাস, এই জন্য আমি একটু বলে নিই যে তুমি যে প্রশ্নগুলো পারবা না অটোমেটিক ওইগুলা আগে আমরা সলভ করব। তার মানে তুমি যদি এই ক্লাসগুলো করার পরে যদি প্রশ্ন সলভে যাও তাইলে দেখবা যে তোমার মানে তুমি অটোমেটিক্যালি যেগুলাতে আটকে যাওয়ার কথা সেগুলো তুমি এই ক্লাস থেকেই শিখে ফেলতে পারছো। আর যেগুলো আমি তোমাদের সলভ করাবো না ওগুলা খুবই সহজ, ওগুলা তোমার পারা উচিত বা তুমি পারবাই। হ্যাঁ, তো আমরা সুন্দর করে আজকের ক্লাসটা শুরু করে দিই। তো প্রথম যে প্রশ্ন, এই প্রশ্নটা হইলো কি, দেখো অ্যাডভার্সিটিটা এটা আসলে কি? ওকে, এটা কি একটা প্রোনাউন, এটা একটা ভার্ব, নাউন, নাকি হচ্ছে অ্যাডজেক্টিভ? তো আমরা আসলে সবাই এটার অ্যান্সার করতে পারবো খুব সহজে, কারণ আমরা জানি আমরা নাউন টপিক পড়তেছি। বাট যখন আমাদের একটা ম্যাসিভ প্রশ্ন আমরা যখন সলভ করবো বা যখন আমাদের হুট করে প্রশ্ন চলে আসবে তখন কিন্তু আমার এই প্রশ্নটা খুবই কঠিন মনে হবে। ওকে, সো ওই জায়গা থেকে আমরা কিভাবে আসলে নাউন চিনবো বা একটা শব্দ দেখে আমরা মানে নিমিষের মধ্যে কিভাবে বুঝতে পারবো যে এটা নাউন। তো শব্দের শেষে কিছু ওয়ার্ড থাকে, হ্যাঁ, সেই ওয়ার্ডগুলো দেখে আসলে এই আইডেন্টিফিকেশনটা করা যায় যে নাউন আসলে কোনটা বা কোন শব্দটা আসলে নাউনকে মানে ইন্ডিকেট করতেছে। ওকে, তো দেখো এই শব্দটার শেষে কি আছে, টি ওয়াই। ওকে, তো এইরকম কিছু কিছু শব্দের শেষে টি ওয়াই, তারপরে অনেক সময় টি এইচ, তারপরে হচ্ছে টি আই ও এন, তারপরে এস আই ও এন, এমন টাইপের বিভিন্ন জিনিস থাকে। ওকে, তো বেসিক্যালি এই শব্দগুলো যেগুলো আমি লিখলাম এই চারটা দিয়েই অনেক বেশি প্রশ্ন আসে। সো তোমরা যদি এগুলা মনে রাখো তাহলে এই রিলেটেড যে প্রশ্নগুলো আছে যে হচ্ছে নিচের কোন শব্দটি আসলে নাউন বলে, মানে নিচের এই শব্দটি দ্বারা কোন পার্টস অফ স্পিচকে বোঝায়, সো এই টাইপের প্রশ্নগুলো তোমরা খুবই সহজে এবং খুব ইজিলি অ্যান্সার করতে পারবা। তার মানে এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার হচ্ছে এটা হলো একটা নাউন। ওকে, এবং এই যে ক্লাসের পিডিএফটা এটা তোমরা ক্লাস শেষে আমাদের যে গ্রুপটা আছে কমেন্টে ওইটাতে তোমরা জয়েন করা থাকলে ওইটাতে তোমরা পেয়ে যাবা। ওকে, অর্থাৎ ফেসবুক গ্রুপ।
তারপরে কি দেখো, এই জায়গাতে আমরা 3 নম্বর প্রশ্ন যেটা সেটা দেখবো, দ্য ওয়ার্ড অ্যাডজেক্টিভ এটা আসলে কি। মানে তোমাদের অনেক সময় এরকম করে প্রশ্ন আসতে পারে যে যে কোনো একটা টপিকের নাম, অ্যাডজেক্টিভ বলতে কি বোঝানো হচ্ছে, যে যে কোনো একটা গ্রামেটিক্যাল টপিক এইটার হচ্ছে কি নাম। এখন এই নামটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে। তো দেখো, যে কোনো কিছুর নামকেই আমরা কি বলি, নাউন বলি, সেটা অ্যাডজেক্টিভ হোক, প্রোনাউন হোক, যে কোনো কিছুই হোক না কেন, মানে যে কোনো টপিকের নামই সেটা হইলো নাউন। তোমার যদি প্রশ্নটা এভাবে থাকতো, দ্য ওয়ার্ড নাউন ইজ কি, নাউন ইজ কি, তখনও সেটার অ্যান্সার হইতো কি, এটা হইলো নাউন, কারণ নাউন এইটা একটা নিজেই একটা নাম। সেম ভাবে অ্যাডজেক্টিভ এটাও একটা নাম। সো এরকম যে জিনিসগুলো আছে, হ্যাঁ, এগুলো একটু ট্রিকি কোশ্চেন হয়, খুবই সহজ। তো এই টাইপের প্রশ্নগুলো তোমরা খুবই ইজিলি পারবা। তার মানে এটার অ্যান্সার কি, এটার অ্যান্সার হবে নাউন। ওকে, সো এমন প্রশ্ন দেখবা তোমার অনেক পরীক্ষাতে অনেক সময় আসছে। সো এগুলো আসলে দেখে ঘাবড়ানোর কিছু নাই। মানে এটা আসলে টেস্ট করা হয় যে তুমি আসলে কতটুকু ঠান্ডা মাথায় পরীক্ষা দিচ্ছ, কতটুকু ভালোভাবে প্রশ্ন রিড করতে পারো। হ্যাঁ, সো এই জিনিসটাই আসলে খেয়াল করা হয়। সো এটার অ্যান্সার কি, এটার অ্যান্সার হচ্ছে নাউন। ওকে, এরপরে দেখো আমরা পরের প্রশ্নে যাব। এইখানে এই সেম ভাবে একটা জিনিস দেখো, গ্রাভিটি। তার মানে আমরা শব্দের শেষে দেখলাম কি, আমরা টি ওয়াই আছে, আমরা কিছুক্ষণ আগেই দেখলাম টি ওয়াই, টি এইচ, এস আই ও এন, টি আই ও এন, এমন টাইপের যদি শব্দাংশ থাকে, হ্যাঁ, মানে শব্দের শেষে কোনো অংশযুক্ত থাকে, তাইলে সেগুলাকে কি বলা হয়, সেগুলাকে বলা হয় নাউন। তো সেই হিসাবে এটার অ্যান্সার কি, এটার অ্যান্সার হবে এ নাউন। ওকে, সো এইভাবেই আমরা আসলে প্রত্যেকটা প্রশ্ন সলভ করব। এবং এই যে আমি তোমাদের ক্লাসের মধ্যে যে কথাগুলো বলি, এগুলাকে তোমরা যদি নোট করে নিতে পারো বা এনিহাও তোমাদের বইয়ের উপরে বা যেখানেই লিখে নিতে পারো, তাইলে তোমরা দেখবা প্রশ্ন সলভে গিয়ে অনেক বেশি তোমরা ইফেক্টিভ একটা জিনিস পাচ্ছ। ওকে, তো এই জিনিসটা তোমরা সবসময় মাথায় রাখবা। এরপরে দেখো আমরা পরবর্তী কোশ্চেন হচ্ছে 8 নম্বর কোশ্চেন। মানে এর আগে যত প্রশ্ন ছিল সবগুলো একই টাইপের প্রশ্ন, মানে এই টাইপেরই প্রশ্ন। সো ওগুলা খুবই সহজ ছিল। তো ওগুলা তোমাদের আসলে মানে অত কঠিন না, ওগুলা খুবই সহজ একটা জিনিস। ওকে, এখন আমরা ধীরে ধীরে একটু কঠিনের দিকে যাব, বা একটু আমরা যে কমপ্লেক্স যে প্রশ্নগুলো আছে ওগুলোর দিকে ধীরে ধীরে আমরা সলভের দিকে যাব। এইখানে একটা প্রশ্ন দেখো কি দেয়া আছে, দ্য পদ্মা ইজ এ রিভার, বা দ্য পদ্মা ইজ এ রিভার। ওকে, তো এইখান থেকে পদ্মাটাকে আসলে কি করা হয়েছে, বা যা পদ্মাটাকে কি করা হয়েছে, আইডেন্টিফিকেশন করতে বলা হয়েছে যে এইখানে যে পদ্মা শব্দটা আছে, বা এই যে দা পদ্মার যে দা শুধু পদ্মাটা আছে, এটা দ্বারা আসলে কি বোঝায়। ওকে, এবং এই জায়গাতে আরো একটা কোশ্চেন অ্যাড করা আছে, সেটা হলো কি, ঢাকা ইজ এ বিগ সিটি। তো এইখানে ঢাকাটা কি বোঝায়, তার মানে এই সেন্টেন্সের মধ্যে পদ্মাটা দ্বারা কি বোঝায়, এই পুরো সেন্টেন্সের মধ্যে ঢাকাটা দ্বারা কি বোঝায়। সো এইটা হচ্ছে তোমাকে আইডেন্টিফিকেশন করতে বলছে, বা তোমাকে হচ্ছে এটা কোন পার্টস অফ স্পিচ, বা পার্টস অফ স্পিচের মধ্যে আসলে এটা কোন স্পেসিফিক ক্যাটাগরির মধ্যে পড়ে, সেই জিনিসটা তোমাকে আইডেন্টিফিকেশন করতে বলছে। তো দেখো অপশন কি কি আছে, অপশনগুলো আমরা আগে একটু দেখি। কি বলা আছে দেখো, প্রপার নাউন, কমন নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন এবং ম্যাটেরিয়াল নাউন। তার মানে আমরা বুঝতে পারতেছি যে আমাদের আসলে প্রশ্নটা চাচ্ছে যে এটা নাউনের মধ্যে কোন ক্যাটাগরির মধ্যে পড়ে। আমরা কি জানি যে নাউন টোটাল 5 প্রকার আছে, হ্যাঁ, সেই 5 প্রকারের মধ্যে কোনটার মধ্যে এই নাউনটা পড়ে, মানে একদম মানে কোন একটা ক্যাটাগরির সাব ক্যাটাগরিকে আইডেন্টিফিকেশন করতে বলছে। সো আমরা যদি এই জায়গাতে একটা বিষয় খেয়াল করি, দেখো তো কি বলা আছে, দা পদ্মা। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা যখন নাউনের ক্লাসিফিকেশনগুলো পড়ছিলাম, যে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, এরকম যখন আমরা পড়ছিলাম, তখন প্রপার নাউন দ্বারা কি বুঝছিলাম বা কি জানছিলাম, যে কোনো একটা জিনিস যদি স্পেসিফিক করা হয় বা সুনির্দিষ্টভাবে কোনো একটা জিনিসকে যখন প্রকাশ করা হয়, সেটাকে আমরা কি বলি, যে একটা সুনির্দিষ্ট জিনিস বা একটা স্পেসিফিক করে দেওয়া হয়েছে কোনো একটা জিনিসকে, সেটাকে আমরা প্রপার নাউন বুঝি। তো ওই জায়গা থেকে আমরা যখন এই যে ঢাকা এই যে বিগ সিটি, এই সেন্টেন্সটা খেয়াল করব, ঢাকা দেখে আমরা স্পেসিফিক ভাবে বুঝে গেলাম শুধুমাত্র ঢাকাকেই আইডেন্টিফাই করা হচ্ছে। তার মানে এই পুরো সেন্টেন্সটাতে ঢাকা ইজ এ বিগ সিটির ঢাকাটা হচ্ছে একটা কি প্রপার নাউন। ওকে, সো এইটা আমরা মানে নর্মালি বুঝে গেলাম। এখন একটা জিনিস খেয়াল করো, এই যে সেন্টেন্সটা আছে, দা পদ্মা ইজ এ রিভার। ওকে, এখন দেখো এই যে পদ্মার আগে দা বসে গেছে। ওকে, তো নর্মালি প্রপার নাউন যেগুলা হয় সেগুলার পূর্বে সচরাচর দা বসে না। হ্যাঁ, তো এই জায়গাতে কেন দা বসলো, কারণ দায়ের সাথে অনেক সময় বিভিন্ন যে নদী আছে, পর্বত আছে, আরো বিভিন্ন স্পেসিফিক কিছু জায়গা আছে, হ্যাঁ, যেগুলাকে শুধুমাত্র ওইটাই জোর দিয়ে বেশিরভাগ বোঝানোর জন্য এই দাটাকে স্পেসিফাইড করে দেওয়া হয়। সো এই জন্য কিন্তু এখানে দাটা ব্যবহার করা হয়েছে। তো অনেকে আসলে কনফিউজড হয়ে যাও যে ভাইয়া দাটা মনে হয় ভুল দেওয়া আছে, কিন্তু না, দাটা ঠিকঠাক ভাবেই দেওয়া আছে। তো যেহেতু দা পদ্মা দ্বারা একটা সুনির্দিষ্ট নদীকে বোঝাচ্ছে, যে শুধুমাত্র কি পদ্মা নদীটি, হ্যাঁ, শুধুমাত্র পদ্মা যে নদী সেইটাকে যেহেতু স্পেসিফিক করে বোঝানো হচ্ছে, এই জন্য এই যে দা পদ্মা, এটা দ্বারাও কিন্তু প্রপার নাউনকেই
নির্দেশ করে বা প্রপার নাউনই এই জিনিসটা দ্বারা বোঝায়। তার মানে এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার হচ্ছে প্রপার নাউন। তার মানে প্রপার নাউন রিলেটেড যে জিনিসই আসুক না কেন, তোমাকে জাস্ট একটা ফিলোসফি মাথায় রাখতে হবে যে এইটা দ্বারা কোনো একটা সুনির্দিষ্ট জিনিসকে বোঝাবে, একদম স্পেসিফিক করে বোঝাবে, কোনো একটা আফসা ধারণা থাকবে না, তোমার মনের মধ্যে কখনো কনফিউশন আসবে না। এরকম যখন সিস্টেম হবে তখন সেটাকে তুমি বলবা যে এটা একটা হচ্ছে প্রপার নাউন। ওকে, সো এইভাবে আমরা সবগুলো জিনিসই আস্তে আস্তে সুন্দর করে করে শিখবো। ওকে, তো এইগুলো প্রত্যেকটাই প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন, যে কোনো জায়গায় তোমাদের অ্যাডমিশনেও আসছে, বাট আসলে এই ট্যাগগুলা দেওয়া অনেক ঝামেলার কাজ, এই জন্য আসলে ট্যাগগুলো সবগুলা অ্যাড করা হয়নি, বাট প্রত্যেকটাই তোমাদের ভার্সিটিতে আসা প্রশ্ন। ওকে, তো এই জায়গাতে দেখো একটা পরবর্তী প্রশ্ন 11 নম্বর, এটা হচ্ছে আমাদের শীট থেকে। কি বলা আছে? এ নাউন, একটা নাউন দ্যাট নেমস, যেটার নামটা হয় বা যেটা আসলে নেমস বলতে এটা হচ্ছে যেটা ইন্ডিকেট করে বা যেটা বর্ণনা করে। কি বর্ণনা করে? এ জেনারেল ক্লাস অফ পারসন, মানে একটা জাতিকে বোঝায় বা একটা সমষ্টিকে বোঝায়, একটা সমজাতীয় জিনিসকে বোঝায়, মানে একটা জেনারেল ক্লাস, একটা নির্দিষ্ট একটা সাধারণ শ্রেণীকে বোঝায়। হ্যাঁ, সেটা কিসের? পার্সনের, প্লেসের, অথবা যে কোনো থিংস বা যে কোনো জিনিসের, সেটাকে আসলে কি বোঝে? মানে এখানে বলা হয়েছে যে কোনো একটা নাম যেটা আসলে সাধারণ একটা শ্রেণী বোঝায় বা সাধারণ একটা বৈশিষ্ট্য বোঝায়, এমন যে জিনিস, সেটাকে কি বলা হয়? সেটাকে কি বলে? প্রপার নাউন বলে? না, আমরা কিছুক্ষণ আগেই দেখলাম প্রপার নাউন মানে কি, যেটা স্পেসিফিক বা সুনির্দিষ্ট করে সেটা। তারপরে কি দেখো? জেনারেল নাউন, জেনারেল নাউন বলতেই কোনো জিনিস নাই। তারপরে কি দেখো? পারফেক্ট নাউন, পারফেক্ট নাউন বলতেও কোনো জিনিস আমরা জানি নাই। এরপরে কি দেখো? আছে কমন নাউন। কমন নাউন মানে কি? কমন নাউন মানে এই জিনিসটা বোঝায় যে কোনো একটা জিনিসকে জেনারেলাইজড করবে বা সাধারণভাবে বোঝাবে, সাধারণভাবে বোঝাবে। ওকে, সো এই রকম জিনিস যেখানে আসবে সেটাকে বলা হবে হচ্ছে কমন নাউন। তার মানে এটার অ্যান্সার কমন নাউন। বাট শুধুমাত্র এই এতটুকু জিনিস দিয়ে তুমি প্রশ্ন সলভ করতে পারবে না। যারা এই টাইপের সংখ্যাগুলা জাস্ট পড়ো তারা আসলে প্রশ্ন সলভে গিয়ে আটকে যাও। সো কমন নাউন বিভিন্ন ট্রিক বা কমন নাউন এবং কালেকটিভ নাউনের মধ্যে আমাদের বেসিক্যালি মানে ঝামেলাগুলা লেগে যায়। সো কিছু কিছু ট্রিক্স আছে ছোট ছোট, এগুলা প্রশ্ন যখন আসবে আমরা শিখবো, তার আগে হালকা কিছু ট্রিক্স তোমরা মনে রাখবা। 1 নম্বর হইলো কমন নাউন মানে মনে করবা যে এইখানে কমন যে শব্দটা আছে COMMON, কমন। তো তোমরা যদি এই পুরো ওয়ার্ডটার মধ্যে যদি চিন্তা করো, এইখানে অ্যালফাবেট বা বর্ণমালা কতগুলো আছে? এইখানে 1, এইখানে 2, এইখানে 3, এইখানে 4, এইখানে 5, এইখানে 6। তার মানে এইখানে কয়টা? 6টা বর্ণমালা আছে। ওকে, এই জিনিসটা মনে রাখো। এখন যেহেতু আমাদের কমন এবং কালেকটিভের মধ্যে প্রবলেম হয়, COLLECTIVE, কালেকটিভ। এখন কালেকটিভের মধ্যে কতগুলো আছে আমরা যদি খেয়াল করি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, তার মানে 10টি। হ্যাঁ, 10টি। এখন একটা জিনিস খেয়াল করবা, কমন নাউন এবং কালেকটিভ নাউন, যেহেতু কমন নাউনের মধ্যে কি আছে? বর্ণ সংখ্যা। বর্ণ সংখ্যা কি আছে? খুবই কম আছে। হ্যাঁ, কম আছে। তার মানে যেগুলার সমষ্টি কম বুঝাবে, মানে যে কোনো জিনিসের সমষ্টি বা পরিমাণ যেটার কম বুঝাবে, সেইটা হবে কমন নাউন। আর কালেকটিভে যেহেতু 10টা কি আছে? বর্ণ আছে, এই জন্য যেগুলার সমষ্টি একটু বড় বড় বুঝাবে, হ্যাঁ, বড় বড় বুঝাবে, সেগুলাকে বলা হবে হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন। ওকে, সো এই জিনিসটা যদি তোমরা মাথায় রাখতে পারো তাইলে দেখবা কমন নাউন এবং কালেকটিভ নাউনের বেসিক কিছু প্রশ্ন তুমি খুব সহজে চিন্তা ভাবনা কম করেও অ্যান্সার করতে পারতেছো। তো এই কথাটা তোমরা মাথায় রাখো। এখন প্রশ্ন যখন আসবে তখন তোমরা এই কমন নাউন এবং কালেকটিভ নাউনের মধ্যে পার্থক্যগুলা সুন্দর করে বুঝতে পারবা। ওকে, সো আমরা চলো এক এক করে প্রশ্ন সলভ করি। তো এগুলো হচ্ছে বেসিক ট্রিক্স, এগুলো প্রশ্নের সাথে সাথে তোমরা পাবা এবং আমি সেগুলো তোমাদেরকে আরো সুন্দর করে শেখায় দিব। তো একটা প্রশ্ন দেখো, এখানে কি বলা আছে? দ্য নজরুল ইজ দ্য, কি বলা আছে? বাইরন অফ দ্য হচ্ছে বাংলাদেশ। মানে নজরুল হচ্ছে বাংলাদেশের কি কবি? একজন হচ্ছে বাইরন কবি, বিদ্রোহী কবি। ওকে, সো এই জায়গাতে কি বলা আছে দেখো, হেয়ার, এই যে বাইরন যে শব্দটা আছে এটা দ্বারা কি বোঝানো হচ্ছে এই সেন্টেন্সের মধ্যে? পরেরটাতে কি বলা আছে? ঢাকা ইজ এ বিগ সিটি। হ্যাঁ, ঢাকা দ্বারা এইখানে ঢাকা ইজ এ বিগ সিটির এই সেন্টেন্স, ঢাকা সেন্টেন্সটার সিটি দ্বারা আসলে কি বোঝানো হচ্ছে এইটা পরের সেন্টেন্সে বলছে। তারপরে কি বলা আছে? দ্য চ্যারিটি অফ হচ্ছে কি বলা আছে? হাতেম তাই ইজ নোন টু অল। মানে এই হাতেম তাইয়ের দানশীলতা সম্পর্কে সবার একটা কি আছে? ভালো ধারণা আছে বা জানাশোনা আছে। তো এইখানে এই চ্যারিটি দ্বারা কি বোঝাচ্ছে? সো তুমি যদি একটা প্যাটার্ন খেয়াল করো, এই জায়গাতে যে প্যাটার্নটা আছে কি আছে দেখো তো, এইখানে দাটা কি একটা আর্টিকেল? হ্যাঁ, আর্টিকেল, একটা আর্টিকেল। তারপরে কি? আর্টিকেলের পরে যে কোনো একটা শব্দ আছে। তারপরে কি দেখো, এখানে একটা অফ আছে। অফ মানে কি? একটা প্রিপোজিশন। ওকে, প্রিপোজিশন।
প্রিপজিশন। ওকে, তারপরে যদি তুমি ওই যে হাতেম তায়ের সেন্টেন্সটাতে একটু খেয়াল করো, এইখানে কি এটা একটা দা, দা এটা কি ধরো আর্টিকেল, মানে এন দা, এইগুলো তো সবগুলো একটা আর্টিকেল। তারপরে একটা কি দেখো শব্দ, তারপরে কি দেখো এইখানে একটা অফ, অফটা কি একটা প্রিপজিশন। তার মানে যদি কখনো এই রকম প্যাটার্ন থাকে যে দা ডট যে কোনো একটা শব্দ তারপরে অফ, মানে যে কোনো স্টাইলেই যদি থাকুক না কেন, এখানে দা না থেকে যদি এর থাকে অথবা এন থাকে, তারপরে যদি অফ না থেকে যদি কোনো কিছু থাকে, ইনটু থাকে, যে কোনো কিছুই থাকে, তো অর্থাৎ তুমি যদি এই প্যাটার্নটা দেখো যে আর্টিকেল, শব্দ এবং প্রিপজিশন, তখন চোখ বন্ধ করে ওই সেন্টেন্সটাকে তুমি বলবা যে এটা হচ্ছে একটা কমন নাউনের সেন্টেন্স। ওকে, এটা কি একটা কমন নাউনের সেন্টেন্স। কারণ কি, কমন নাউনগুলা দ্বারা এইরকম যখন ছোট সমষ্টি বা কোনো একটা ছোট জিনিসকে আসলে ভালোভাবে বা ফিলোসফিক্যালি আসলে ডেভেলপ করা হয়, তখন এই জিনিসগুলা দ্বারা মানে তখন এই জিনিসগুলাকে আসলে কমন নাউনের আন্ডারে ফেলানো যায়। সো এই একটা ছোট্ট একটা রুল আমি তোমাদেরকে বললাম, এইটা দিয়ে কমপক্ষে তোমরা 10 থেকে 12টা প্রশ্ন কারেক্ট করতে পারবা কোনো চিন্তা ভাবনা ছাড়াই। ওকে, সো এই জিনিসটা খুব ভালো করে মাথায় রাখবা যে কমন নাউনের ক্ষেত্রে এই রকম প্যাটার্ন থাকে যে আর্টিকেল, আর্টিকেল, তারপরে যে কোনো একটা শব্দ, তারপরে হচ্ছে এইখানে প্রিপজিশন, প্রিপজিশন, এবং যদি আমি আরো স্পেসিফিক করে দেই, এইখানে দা এবং অফের মাঝে যে নাউনটা বসে সেটাকে বলা হয় হচ্ছে কমন নাউন। ওকে, সো এইভাবেও তোমরা মনে রাখতে পারো। তো নর্মালি সবসময় দা এবং অফ থাকবে না, অন্য কিছুও থাকতে পারে, এই জন্য আমরা আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝে যে নাউনই আমরা বসাই না কেন সেটা কমন নাউন হয়ে যাবে। এটা একটা স্ট্র্যাটেজি আমাদের মনে রাখতে হবে। যখন আমরা এই স্ট্র্যাটেজিটা মনে রাখবো তখন আমরা এই টাইপের প্রশ্নগুলা পারবো। ওকে, এখন ওই যে তোমাদেরকে আমি বড় এবং ছোট যে জিনিসটা বুঝাইলাম, ওইটা দ্বারা দেখো এই প্রশ্নটা কারেক্ট হবে। কি আছে, ঢাকা ইজ এ বিগ সিটি। ওকে, এখন একটা জিনিস খেয়াল করো, সিটি বলতে কি বোঝায়, সিটি মানে কি, সিটি মানে হচ্ছে শহর, তাই না? সিটি মানে হচ্ছে কি শহর। একটা জিনিস খেয়াল করো, আমরা যদি শহরকে চিন্তা করি দেশের তুলনায়, তাইলে কি শহরটা একটু ছোট না? তার মানে তুমি যদি এরকম করে প্ল্যান করো যে শহর প্লাস শহর প্লাস শহর, এরকম যদি অনেকগুলা শহরকে একসাথে করো, অনেকগুলা ডট ডট অনেকগুলা থাকতে পারে, অনেকগুলা থাকতে পারে, এরকমকে যদি সমষ্টি করো তাইলে কি তৈরি হবে, একটা দেশ তৈরি হবে। ওকে, তার মানে কি, অবভিয়াসলি দেশের থেকে এই শহরগুলা ছোট জিনিস। তো আমি যদি এই যে শহরগুলাকে এরকম অনেক সিটি অনেক সিটি অনেক সিটি করি, তাইলে এই জিনিসটা তারা কি বোঝাচ্ছে, দেশের তুলনায় একটা ছোট জিনিস বোঝাচ্ছে। তার মানে আমরা কিছুক্ষণ আগেই যে জিনিসটা দেখলাম যে যদি এই জায়গাতে কি বোঝায়, কম বোঝায়, মানে কোনো একটা সমষ্টি যেটা বেশি করতে পারতো সেইটার তুলনায় কম। হ্যাঁ, দেখো আমরা কিন্তু দেশকে অনেক বেশি করতে পারতাম, মানে আমরা দেশকে কিন্তু অনেক বেশি বানাইতে পারতাম। হ্যাঁ, দেশকে কিন্তু বড় হিসাবে, বেশি মানে কি বড় হিসাবে দেখাইতে পারতাম। ওকে, দেখাইতে পারতাম না? তো যে জিনিসটাকে বড় হিসাবে দেখানো যায়, ওইটা যখন ছোট হিসাবে আত্মপ্রকাশ করে, তখন সেটাকে আমরা কমন নাউন বলতে পারি। ওকে, তার মানে এই জায়গাতে দেখো এই জিনিসটা কিন্তু কমন নাউন হয়ে গেছে। ওকে, সো এইভাবে আসলে আমাদের বেসিক জিনিসগুলা খুবই সুন্দরভাবে এগুলাকে সলভ করা যায়। ওকে, তো এইটা হইলো এখানকার প্রশ্ন। ওকে, তো এইটা আমাদের প্রশ্ন গেল। এখন এর পরের প্রশ্নটা কি দেখো, কি বলা আছে, দ্য এলিফ্যান্ট অ্যাজ, কি বলা আছে যে গ্রেট স্ট্রেংথ, মানে হাতির আসলে অনেক শক্তি আছে। ওকে, সো এইটা আসলে কোন নাউন? তো এইটা বেশিরভাগ স্টুডেন্ট মানে ভুল করে যখন অ্যাডমিশন টেস্টে আসে। তো অনেকে ভাবে এইরকম করে যে দ্য এলিফ্যান্ট মানে হচ্ছে একটা হাতি। হ্যাঁ, একটি হাতি, একটি হাতি এটাকে বোঝানো হয়েছে। তার মানে যেহেতু একটা হাতি বোঝানো হয়েছে, তার মানে এটা কি হওয়ার কথা, এটা ধরো যে কোনো একটা প্রপার নাউন বা এমন টাইপের কোনো কিছু হওয়ার কথা। তো অনেকে ভাবে প্রশ্নটা ভুল আছে, যদি অপশন না থাকে, আর যদি প্রপার নাউন থাকে তাহলে প্রপার নাউন দিয়ে আসে, বাট এটা কিন্তু প্রপার নাউন না। কেন না? কারণ এইখানে যে শব্দটা আছে দ্য এলিফ্যান্ট, দ্য এলিফ্যান্ট, এইটা দ্বারা আসলে কি বোঝায় এই জিনিসটা তোমাকে প্রথমে বুঝতে হবে। দ্য এলিফ্যান্ট বলতে বোঝায় একটা পশুর শ্রেণীকে বা একটা অ্যানিমেল বা একটা জাতিকে। হ্যাঁ, মানে যে আমাদের পশু পাখিগুলো আছে, যে মানে পশুগুলা, বন্য পশুগুলো আছে, এই এলিফ্যান্ট এই জিনিসটা এখানে রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। মানে এই শব্দটাকে যদি তুমি একদম মানে যদি রূপক অর্থ ধরে যদি তুমি হচ্ছে অর্থ করো, তাইলে এরকম আসবে যে পশু পাখির আসলে অনেক শক্তি। হ্যাঁ, এটা আসবে এই জায়গাতে। তার মানে এলিফ্যান্ট দ্বারা শুধুমাত্র হাতিকে বোঝানো হয়নি, এলিফ্যান্ট দ্বারা পশু পাখি একটা সাধারণ শ্রেণীকে বোঝানো হয়েছে। যখন একটা জিনিসকে দ্বারা জেনারেলাইজড করা হয় বা সাধারণ একটা শ্রেণীকে বোঝানো হয়, তখন সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি কমন নাউন। কারণ আমরা কিছুক্ষণ আগেই সংজ্ঞা দেখছি, এই জায়গাতে আমরা কিন্তু কিছুক্ষণ আগেই দেখছি যে জেনারেল ক্লাস অফ নেম, মানে কোনো একটা জিনিসকে যখন জেনারেলাইজড বা সাধারণ করে দেওয়া হয়, তখন সেটাকে বলা হয় কি কমন নাউন। মানে একটা সাধারণ বৈশিষ্ট্য, সাধারণ বৈশিষ্ট্য যখন আমরা প্রকাশ পাই, তখন সেটাকে আমরা বলি কমন নাউন। ওকে,
সো এই জায়গাতে এই জিনিসটা গেল। তুমি এটাকে আরো ডিফারেন্ট ভাবে চিন্তা করতে পারো। ডিফারেন্ট ভাবে কিভাবে চিন্তা করা যায় দেখো, ডিফারেন্ট ভাবে কিভাবে চিন্তা করা যায়। তুমি যদি হাতি হিসাবে এটাই চিন্তা করো যে হাতির অনেক শক্তি, ওকে মানলাম। এখন এই হাতির আসলে দেখো তুমি কয়েকটা প্রকারভেদ করতে পারবা, ছোট ছোট অংশ ভাগ করতে পারবা, ঠিক আছে? যেমন ছোট হাতি, ছোট হাতি, হ্যাঁ ছোট হাতি, ছোট হাতিকে ইংরেজিতে বলা হয় কি জানি ডম্প বা কি টাইপের, এই টাইপের একটা ওয়ার্ড বলা হয়। সো এই টাইপের কিন্তু ক্লাসিফিকেশন আছে হাতির। আমরা কিন্তু হাতি মানে কিন্তু একটা এলিফ্যান্টকে বুঝি, বিষয়টা এমন না। সো ওই রকম যখন ডিস্ট্রিবিউশন করা যাবে তখন এই জিনিসটাকে কিন্তু কমন নাউনের মধ্যে ফালানো যাবে। ওকে, সো তুমি যেভাবেই চিন্তা করো না কেন, একটু ভালো করে চিন্তা করলে এই জিনিসগুলা কিন্তু সঠিক অ্যান্সার তুমি বের করতে পারবা, নাইলে কিন্তু এগুলা তোমার ভুল হয়ে যাবে। ওকে, সো এই প্রশ্নগুলো কিন্তু তোমরা বুঝবা না যখন তোমাদের কাছে আসবে, তোমাদের মনে হবে যে এটা তো আসলে প্রপার নাউন হওয়ার কথা ছিল, তাইলে এটা এমন হইলো কেন। ওকে, তো এগুলা কিন্তু এমন হইলো কেন, তো এইটা তোমাদের চিন্তা ভাবনা আসতে পারে। সো ওই জায়গা থেকে এগুলা কিন্তু বুঝতে হবে। হ্যাঁ, সো আমি তোমাদের পড়াশোনাগুলোকে সহজ করে দিচ্ছি, আর কিছু না। হ্যাঁ, যে তুমি আসলে আটকে যাও, অনেক সময় অনেকের প্রবলেম থাকে যে ভাই এই প্রশ্নগুলো, এই টপিকের এই প্রশ্নগুলো আমি আটকে যাচ্ছি। তো আমি জানি তোমরা কোথায় কোথায় আটকে যাইতে পারো, সেই জিনিসগুলো আমি তোমাদের ধরে ধরে সলভ করে দিচ্ছি। হ্যাঁ, সো এইটাতে তোমাদের অনেক বেশি ইফেক্টিভ হবে। এবং এইখানে যে কমপ্লেক্স প্রশ্নগুলো আমরা সলভ করতেছি, যার কারণে কমপ্লেক্স প্রশ্ন নিয়ে তোমার যদি কখনো মনে হয় এই টপিকটা তুমি পড়বা, আগে এই ক্লাসটা করবা, তারপরে প্রশ্ন সলভে যাবা, তাইলে দেখবা তোমার হচ্ছে আর কোনো প্রবলেম থাকতেছে না, কারণ তুমি কমপ্লেক্স যত প্রশ্ন আছে সবগুলা আমার এই ক্লাস থেকে সলভ করতে পারতেছো। ওকে, এটা গেল এখানকার বিষয়। এরপরের প্রশ্নটা কি দেওয়া আছে দেখো, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ জার্নি? জার্নিটা আসলে কি নাউন? এটা একটা সেন্টেন্স। ওকে, মানে অনেকগুলা পরীক্ষাতে আসে, এটা একটা আলাদা পরীক্ষা, এর জন্য দুটো একই সাথে আমরা দিয়ে দিছি। হ্যাঁ, তারপরে কি বলা আছে, হি ইজ এ জাস্টিস অফ দ্য হাইকোর্ট, মানে সে আসলে হাইকোর্টের কি একজন জাজ বা হচ্ছে একজন বিচারক। তো এইখানে জাস্টিস দ্বারা কি বোঝানো হয়েছে? এই সেন্টেন্সে জার্নি, এই সেন্টেন্সে জাস্টিস, এইটা দ্বারা আসলে কি কি বোঝানো হয়েছে? ওকে, তো আমরা এই যে জাস্টিসের যে মানে ব্যাপারটা, এটা কিন্তু খুব ইজিলি ধরতে পারবো। কারণ কি দেখো, আমরা এই যে শব্দের এই জায়গাতে দেখো এ পাইছি, এটা কি একটা আর্টিকেল, একটা আর্টিকেল। হ্যাঁ, আর এই জায়গাতে অফটা কি একটা প্রিপজিশন, প্রিপজিশন। তো আমরা কিছুক্ষণ আগেই কিন্তু দেখছি যে আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝে যদি কোনো শব্দ থাকে, তাইলে সেই শব্দটাকে আমরা অটোমেটিক্যালি কমন নাউন বলে দিতে পারি। এটা আমরা কিছুক্ষণ আগেই শিখে গেছি। তো এই জন্য এটা আমাদের ভাবতেও হবে না, হ্যাঁ, যে কেন আসলে এটা কমন নাউন হচ্ছে। বাট এই যে সেন্টেন্সটা আছে, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ জার্নি, এইটাতে এসে আমাদের মেইনলি প্রবলেমটা হবে। এখন নাউন এই জায়গাতে আসলে কোন নাউন হবে? জার্নি। এখন দেখো, জার্নি বলতে আসলে কি বোঝায়? জার্নি নর্মালি আমরা কি করি? সাধারণভাবেই তো করি, হ্যাঁ, যে আমরা কোনো একটা জায়গায় যাচ্ছি, এগুলো কিন্তু একটা নন ন্যাচারাল বা কোনো একটা সাধারণ জেনারেলাইজড ঘটনা, স্পেশাল কিন্তু কোনো ঘটনা না। তো এই সেন্স থেকে যেহেতু এটা জেনারেলাইজড বা একটা সাধারণ কোনো ঘটনা বা কমন একটা বিষয় বোঝাচ্ছে, যার কারণে এই জার্নিটাকেও আমরা কমন নাউন হিসাবে ধরে নিতে পারি। ওকে, সো এইটা হচ্ছে মানে জার্নির বিষয়। দেখো, এই জার্নিটাকে কিন্তু কমন নাউন না করেও প্রপার নাউন করা যায়। কিভাবে করা যায় দেখো, তুমি যদি বলে দিতা যে ধরো রহিমস জার্নি, হ্যাঁ, রহিমস জার্নি, জার্নি, তার মানে কি এইটাকে কিন্তু তুমি স্পেসিফিক করে দিলা যে এটা রহিমের জার্নি। ওকে, বাট যখন তুমি শুধুমাত্র জার্নি জিনিসটাকে আইডেন্টিফাই করে আগাবা, তখন কিন্তু এটা কার জার্নি স্পেসিফিক ভাবে বলা নাই। যখন এই জিনিসটা স্পেসিফিক করা নাই, তখন এটা জেনারেলাইজ, সবার জন্য জার্নি হয়ে গেছে। হ্যাঁ, যে আমি ঢাকাতে যাইতে পারি, আমি রংপুরে যাইতে পারি, আমি চিটাগাং যাইতে পারি, আমি সিলেট যাইতে পারি, এগুলো আমার জন্য জেনারেলাইজ হয়ে গেছে। তখন এই রকমের জেনারেলাইজ জিনিস থাকবে, তখন সেটাকে আমরা কমন নাউন হিসাবে ধরে নিতে পারি বা এটাকে আমরা কমন নাউন বলতে পারি। ওকে, সো এইগুলা জিনিস এইভাবে তোমাকে ভাবতে হবে, নাইলে দেখো এই প্রশ্নগুলো কিন্তু তুমি পারবা না। প্রত্যেকটা প্রশ্নই জটিল প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নই আলাদাভাবে চিন্তা করতে হচ্ছে। সো এই জিনিসগুলাই কিন্তু তোমাকে বুঝতে হবে তুমি যদি অন্যদের থেকে বেটার করতে চাও বা ভালো করতে চাও। ওকে, সো এইটা হচ্ছে এখানকার প্রশ্ন। এরপরে দেখো আমরা 17 পরে একদম 20 নম্বরে আসবো, কারণ পরের প্রশ্নগুলা ওগুলা খুবই সহজ প্রশ্ন, ওগুলা তোমরা খুবই সহজে পারবা। ওকে, এরপরের প্রশ্নটা কি দেওয়া আছে দেখো, আওয়ার ক্লাস কনসিস্ট অফ 20 পাবলিক। এইখানে পাবলিক শব্দটা দ্বারা কি বোঝানো হয়েছে? মানে এখানে বলছে যে এখানে যে পাবলিক শব্দটা আছে, এইটা আসলে কোন নাউনের মধ্যে পড়ে। আমরা যেহেতু নাউনের ক্লাসিফিকেশন শিখতেছি, এই জন্য এটা কোন নাউনের মধ্যে পড়ে এই জিনিসটা আমাদের দেখতে হবে। সো এখানে কি বলা আছে, আওয়ার ক্লাস কনসিস্ট অফ 20 পাবলিক। এখন একটা জিনিস খেয়াল করো, আমি কিন্তু তোমাদের কিছুক্ষণ আগে একটা জিনিস শেখাইছি যে কোনো একটা জিনিস দ্বারা যদি ছোট পরিমাণ বোঝায়, যেটাকে আসলে বড় করা যায়,
এইরকম যখন ছোট পরিমাণ বোঝায় তখন সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা কমন নাউন বলি। বাট পাবলিক শব্দটা কি ছোট কখনো? না, পাবলিক কিন্তু অনেক একটা জিনিস, মানে বহুত্ব প্রকাশক একটা শব্দ। তোমরা যারা ওই যে বহুত্ববাচক শব্দ করো না এই বাংলাতে, তো পাবলিক দ্বারা কি জনগণ, জনগণ মানে কি অনেক একটা চিন্তাধারা, আমাদের জনগণের কথাই আসলেই আমাদের একটা অনেক বেশি একটা পরিমাণ মাথায় চলে আসে। বাট এই জায়গাতে কিন্তু ট্রিক্স অন্য জায়গায়। ট্রিক্সটা কোথায় দেখো, কি বলা আছে, আওয়ার ক্লাস কনসিস্টেড অফ কত 20 পাবলিক, স্পেসিফিক করে দিছে যে আমাদের ক্লাসে 20 জন পাবলিক আছে। তার মানে কি দেখো, একটা বড় জিনিসকে আমরা স্পেসিফিক করে ছোট করে দিছি। ব্যাপারটা কেমন দেখো, ধরো আমাদের স্কুলে আছে টোটাল 200 জন পাবলিক, হ্যাঁ 200 জন পাবলিক, 200 জন পাবলিক। তার মধ্যে আমাদের ক্লাসে, আমাদের ক্লাসে আছে কতজন পাবলিক, আমাদের ক্লাসে আছে 20 জন পাবলিক, 20 জন পাবলিক। তার মানে একটা জিনিস খেয়াল করো, এই জায়গাতে কিন্তু এই যে 200 জন, এটা কিন্তু একটা বড় ধারণা প্রকাশ পাচ্ছে। আর এই যে আমাদের ক্লাসে যে 20 জন, এই 20 জন কিন্তু একটা ছোট ধারণা প্রকাশ পাচ্ছে। তো আমরা কিছুক্ষণ আগেই কিন্তু শিখে গেছি যে কোনো একটা জিনিস দ্বারা যদি ছোট ধারণা প্রকাশ পায় সেটাকে আমরা কি বলতে পারি, সেটাকে আমরা বলতে পারি হচ্ছে কমন নাউন। এই জন্য এটা কমন নাউন। তো তোমরা অনেকে বলতে পারো যে ভাই এইখানে তো 20 শব্দটা আছে, এটা তো একটা স্পেসিফিক করে দিল, সুনির্দিষ্ট করে দিল, তাইলে এটা প্রপার নাউন কেন নয়? এইটা তোমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে। তো এইটার অ্যান্সারটা হইলো, দেখো এখানে 20 পাবলিক বলা আছে, কিন্তু 20 পাবলিক কে কোন পাবলিক ওইটা কিন্তু স্পেসিফিক করা নাই। যে 1 নম্বর পাবলিকের নাম রহিম, 2 নম্বর পাবলিকের নাম সেলিম, 3 নম্বর পাবলিকের নাম করিম, এরকম কিন্তু স্পেসিফিক করা নাই। তার মানে এইটা দ্বারা বোঝায় না যে এই 20 পাবলিককে সুনির্দিষ্ট স্পেসিফিক বা স্পেসিফাইড করা হয়েছে, এটা জিনিস কিন্তু বোঝায় না। তো এই 20 জন দ্বারা বোঝায় যে এটা একটা ছোট সমষ্টি। তো যেহেতু ছোট সমষ্টি বোঝাচ্ছে, যার কারণে এটাকে বলা হবে কমন নাউন। ঠিক আছে, সো এইভাবে এই প্রশ্নগুলোকে ভাবতে হয় এবং এই প্রশ্নগুলার অ্যান্সার এইভাবেই আসলে করা লাগে বা এইভাবে এই অ্যান্সারগুলা হয়। ওকে, সো এই প্রশ্নটা দেখো জাহাঙ্গীরনগরের প্রশ্ন। তো জাহাঙ্গীরনগরের প্রশ্ন এজন্য তুমি আসলে দাগাবা একরকম, তোমার কাছে মানে দাগাবা একরকম ভাবে, কিন্তু এটার অ্যান্সার থাকবে অন্যরকম ভাবে। হ্যাঁ, তোমরা যারা জাহাঙ্গীরনগরে পরীক্ষা দাও বা যারা দিবা, তারা আসলে ওদের প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে মানে তোমাদের খুব একটা ভালো ধারণা হবে। হ্যাঁ, যে তারা আসলে কত কমপ্লেক্স প্রশ্ন করে। আমি যখন নিজের সেকেন্ড টাইমে চান্স পাইছিলাম জাহাঙ্গীরনগরে পরীক্ষা যখন আমি আর কি দিয়েছিলাম, তখন এই রকমের অনেক ট্রিকি প্রশ্ন ছিল। সো আমি যাদের সাথে আসলে পরীক্ষা দেওয়ার পরে ডিসকাস করছিলাম, ওয়ান কাইন্ড অফ তাদের কাছে আমি হেরে গেছিলাম তর্কে, যে এই প্রশ্নগুলোর অ্যান্সার এইটা হবে। মানে এইরকম প্রশ্ন দেখে তারা ধরো বলে দেয় যে এটা 100% এটা প্রপার নাউন, কিন্তু এটা কিন্তু প্রপার নাউন না। হ্যাঁ, সো এই রকমের যে অনেক স্টুডেন্টের কাছে এগুলো 100% মনে হবে, কিন্তু অ্যাকচুয়াল অ্যান্সার 100% না, মানে অ্যাকচুয়াল অ্যান্সার ওইটা নাই, এইরকম আর কি এই জিনিসটা। তো জাহাঙ্গীরনগরের প্রশ্নগুলো এইভাবে কমপ্লেক্স প্রশ্ন হয়। সো তুমি যদি এইভাবে শিখতে থাকো ধীরে ধীরে, দেখবা তোমার খুব ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে। ওকে, সো এটা গেল এখানকার প্রশ্ন। এরপরের প্রশ্নটা কি দেওয়া আছে বলো, দেখো যে দ্য পোর আর অলওয়েজ আনহ্যাপি, যে যারা আসলে গরিব, হ্যাঁ তারা অনেক আনহ্যাপি। এখানে এই যে দ্য পোর, এটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে, কি বোঝাচ্ছে? সো একটা জিনিস খেয়াল করবা সব সময়, এই যে এখানে পোরটা দ্বারা কি বোঝাচ্ছে, পোরটা আসলে কি টাইপের পার্টস অফ স্পিচ, এটা দেখো একটা অ্যাডজেক্টিভ কিন্তু, তাই না? যদি এরকম কখনো থাকে যে দা প্লাস অ্যাডজেক্টিভ এরকম যদি থাকে, তাইলে সেটা সব সময় একটা বহুত্ববাচক বা একটা বহুবচনবাচক কমন নাউন প্রকাশ পায়। তার মানে এটা হচ্ছে প্লুরাল কমন নাউন। হ্যাঁ, এটা হচ্ছে একটা ট্রিক্স, এটা একটা ট্রিক্স, খুবই সহজে এটা একটা বোঝা যায় যে এটা দ্বারা প্লুরাল কমন নাউন বোঝায়। ওকে, সো এমন একটা জিনিস তোমরা সবসময় মাথায় রাখবা। আর একটা জিনিস খেয়াল রাখবা, এরকম যেটা দ্বারাই দা স্পেসিফাইড করা হবে, মানে যে কমন নাউনটা দ্বারাই দা বোঝানো হবে, যেমন ধরো যে দা কমিটি, হ্যাঁ কমিটি, এরকম যেটা দ্বারাই বোঝানো হবে, এরকম যে জিনিসটা দ্বারা এরকম দা বোঝানো হবে, সেটা অটোমেটিক্যালি প্লুরাল হয়ে যাবে। হ্যাঁ, সেটা অটোমেটিক্যালি প্লুরাল হয়ে যাবে। তো এইরকম কিন্তু দেখো তোমাদের পরীক্ষাতে এরকম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সময় আসে যে দা কমিটি ইজ হবে নাকি দা কমিটি আর হবে। হ্যাঁ, এইভাবে পরবর্তী সেন্টেন্সটা সাজানো থাকে। সো যেহেতু এটা প্লুরাল, তার মানে কি এখানে প্লুরাল ভার্ব নেবে, তো এইখানে এটা আর হবে, ইজ কিন্তু হবে না। সো এই জিনিসগুলো কিন্তু নাউন থেকেই শেখা হয়। হ্যাঁ, তো এগুলাকে তোমার এইভাবে বুঝতে হবে, তাইলে দেখবা খুবই ভালোভাবে তুমি এগুলার আনসার করতে পারতেছো। ওকে, সো এইখান থেকে তাইলে এটার কি আনসার, এটা হচ্ছে প্লুরাল কমন নাউন। ওকে, সো আশা করি তোমাদের এই ট্রিক্সগুলো খুবই ভালোভাবে মাথায় থাকবে। এরপরের প্রশ্ন দেখো, সব থেকে মানে এটা হচ্ছে একটা বছরে, এটা জাহাঙ্গীরনগরেরই একটা প্রশ্ন ছিল অনেক আগের।
এটা 8-9 সালের প্রশ্ন জাহাঙ্গীরনগরের। হ্যাঁ, এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন একটা। সেটা কি দেখো, আই রিকগনাইজড ইউর ভয়েস অ্যাট ওয়ান্স, মানে আমি তোমার ভয়েসটা আসলে একবার শুনেই বুঝতে পেরেছি, হ্যাঁ, চিনতে পেরেছি এইটা। তো এইখানে কি বলা হয়েছে যে ভয়েস এইটা দ্বারা আসলে মানে কোন পার্টস অফ স্পিচকে আইডেন্টিফাই করে বা কোন পার্টস অফ স্পিচকে বোঝায়। তো তুমি যদি দেখো এখানে কি বলা আছে, কমন নাউন, এখানে প্রপার নাউন, এখানে কালেক্টিভ নাউন, এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, সো এইখানে আসলে হবে কি, এখন একটা জিনিস খেয়াল করো, এই যে কথা বলা বা এই যে ভয়েস, হ্যাঁ, এই যে ভয়েসটা তোমরা যেটা আমার শুনতে পাচ্ছ, এইটা কি এমন যে আমার ভয়েস হচ্ছে পশু পাখির মতো, তোমার ভয়েস হচ্ছে পাখির মতো, আমার ভয়েস ধরো মুরগির মতো, তোমার ভয়েস হাঁসের মতো, এমন কি না। ভয়েস কিন্তু সবার জেনারেলাইজ সমান। হ্যাঁ, তার মানে জেনারেলি যে জিনিসটা বোঝায় বা যেটা দ্বারা মানে একদম জেনারেল কথাটা তোমার চলে আসে যে এটা সবার জন্যই একই রকম হইতে পারে। তোমার ভোকাল কার্ড একটু স্লো হইতে পারে, তোমার হাই, হ্যাঁ, যার কারণে তোমার ভলিউম একটু কম অথবা বেশি, এমন হইতে পারে। বাট এমন না যে তুমি একদম হাঁসের মতো করে ডাকো, হ্যাঁ, হাঁসের মতো করে তুমি মানে ডেকে ডেকে তোমার কথাবার্তা প্রকাশ করো, এমন কিন্তু না। সো জেনারেলাইজড যখন জিনিসগুলো আসবে তখন যা কিছু হোক না কেন সেটা কমন নাউনের মধ্যে চলে যাবে, এটা কমন নাউনের মধ্যে চলে যাবে। ওকে, সো এই জিনিসটা খুব ভালো করে তোমার মাথায় রাখতে হবে। অনেকের এই প্রশ্নটা নিয়ে আরেকটা ডাউট আছে, সেটা হলো কি ইউর ভয়েস যখন কানেক্ট করা হয়েছে, হ্যাঁ, তখন তো এটা আসলে কমন নাউন থাকতেছে না। কারণ ধরো এরকম যদি বলা হয়তো যে আই রিকগনাইজড করিম ভয়েস, আমি করিমের ভয়েসকে, করিমস ভয়েস, আমি করিমের ভয়েসকে হচ্ছে চিনতে পারি, এরকম যদি থাকতো তাহলে ওই করিম ভয়েসের কথাটা দ্বারা কি বোঝাইতো যে এটা একটা নির্দিষ্ট করিমের ভয়েস, মানে একটা মানুষের ভয়েস, তার মানে এটা কিন্তু প্রপার নাউন হয়ে যাইতো। তো অনেকেই বলে যে ইওর ভয়েস, এই ইওর কথাটা থাকার কারণে এটা তো আসলে প্রপার নাউন হওয়ার কথা, তাইলে কেন প্রপার নাউন হইল না? কারণ হইল এইখানে কিন্তু দেখো স্পেসিফিক করে দিছে যে শুধু ভয়েসটা দ্বারা কি বোঝায়, ইওর কিন্তু বলে নাই। হ্যাঁ, যদি এরকম করে বলতো যে ইওর ভয়েস, ইওর ভয়েস ভয়েস, তাইলে কিন্তু এটা কমন নাউন থাকতো না, এটা প্রপার নাউন হয়ে যাইতো। ওকে, সো এইটা হচ্ছে বিষয় যে প্রশ্নে আসলে চাচ্ছে কি, তোমাকে সেইটা বুঝতে হবে এবং সেই অনুসারে তোমাকে অ্যান্সার করতে হবে। ওকে, সো এই জন্য এটার অ্যান্সার হচ্ছে কমন নাউন, কারণ এইখানে ইওর ভয়েস চাইনি, এইখানে শুধু চাইছে যে ভয়েসটা দ্বারা আসলে কি বোঝায়, ভয়েসটা দ্বারা কি বোঝায়। ওকে, সো এইটা হচ্ছে এখানকার বিষয়। হ্যাঁ, তো এইটা হচ্ছে এখানকার বিষয়। ওকে, এরপরে কি দেখো, হুইচ ওয়ান ইজ দ্য কমন নাউন, মানে এইটা দ্বারা আসলে মানে নিচের কোনটা দ্বারা কমন নাউন বোঝায়। একজন বলছে কি যে ভাইয়া জিকে ক্লাস কবে, আমাদের রুটিন দেওয়া আছে সুন্দর করে, আমরা শুক্র শনি নিব হচ্ছে বাংলা ব্যাকরণ, তারপরে হচ্ছে রবিবার সোমবার নিব হচ্ছে আমরা ইংরেজি, মঙ্গল বুধ হচ্ছে জিকে ক্লাস নিব। ওকে, সো এইভাবে আমরা নিব এবং আমাদের সাম্প্রতিক জিকেটা প্রতি সপ্তাহে 7 তারিখ, 15 তারিখ, তারপরে হচ্ছে 21 তারিখ এবং 28 তারিখ, এইভাবে আসলে হবে। হ্যাঁ, সো প্রত্যেকটা ক্লাস সময় অনুসারে হবে, তোমাকে জাস্ট বুঝতে হবে যে আমাদের ক্লাস কখন হয়। ওকে, সো এটা হচ্ছে এখানকার বিষয়। এখন দেখো এখানে কি বলা আছে, হুইচ ওয়ান ইজ দ্য কমন নাউন, মানে নিচের কোনটা দ্বারা আসলে কমন নাউনকে বোঝায় বা নিচের কোনটা কমন নাউন। হ্যাঁ, তোমাকে স্পেসিফিক করতে হবে। কি বলা আছে দেখো, মার্চ, মার্চ মানে কি যে ধরো কোনো কিছু আগায় চলা বা কোনো একটা, ওই যে বলে না যে লং মার্চ টু ঢাকা, আমরা ঢাকার দিকে আগাবো, মানে পদযাত্রা। ওকে, ক্লাস মানে তো একটা হচ্ছে শ্রেণীকে বোঝায়, জুট মানে হচ্ছে ধরো জুট, জুট জুট দ্বারা তো জুট পাঠকে বোঝায়। ওকে, তারপরে কি দেখো মাউথ। ওকে, তো এখন দেখো আমরা যদি এগুলাকে বিশ্লেষণ করি তাইলে আসলে কি কি পাবো এগুলাকে, আমরা যদি মাউথকে বিশ্লেষণ করি, মাউথ কি দেখো তো একটা পার্ট অফ দ্য বডি। হ্যাঁ, পার্টস অফ দ্য বডি, পার্টস অফ দ্য বডি, বডি মানে আমাদের বডি এর একটা কি অংশ। ওকে, তো আমাদের বডির যেহেতু একটা অংশ, এটা কি, এটা হচ্ছে মাউথ। তার মানে আমরা কি বোঝাচ্ছি, এই যে আমাদের পুরো ফেস এর মধ্যে একটা মুখ অংশ, তার মানে আমরা একটা বড় এই জায়গার জিনিসের মধ্যে একটা ছোট জিনিসকে নিয়ে কথা বলতেছি, তার মানে এটাকে আমরা অটোমেটিক্যালি কমন নাউনের মধ্যে ফেলাই দিতে পারবো, কারণ আমরা অলরেডি শিখে গেছি কমন নাউন কিভাবে শিখতে হয়, মানে কিভাবে আসলে চিনতে হয়। ওকে, সো এইভাবে কিন্তু কমন নাউনগুলোকে আইডেন্টিফাই করা যায়। সো অন্যগুলা যদি তুমি খেয়াল করো, জুট, জুট তো এমন কিছু না যে ধরো জুটের একটা প্রকারভেদ আছে আর একটা প্রকারভেদ আছে, এমন না। হ্যাঁ, পার্ট তো পার্টি, তো এই জন্য আসলে এগুলো হবে না। সো আমরা যেহেতু অ্যান্সার পেয়ে গেছি এজন্য অন্যগুলা আসলে দেখাও লাগবে না। ওকে, সো এটা হচ্ছে এখানকার বিষয়। এরপরের প্রশ্নটা কি দেখো, হুইচ ওয়ান ইজ দ্য কালেকটিভ নাউন। আমরা কিন্তু কমন নাউন শেষ করে ফেললাম, কমন নাউন এইখান থেকে শেষ। এখন আসো কালেকটিভ নাউন।
কালেকটিভ নাউনের কিছু বেসিক বিষয় আছে। বেসিক বিষয় হলো কি, যে কালেকটিভ নাউনগুলা সবসময় কমন নাউনের সমষ্টি হবে। হ্যাঁ, কমন নাউনের সমষ্টি মানে কালেকশন অফ কমন নাউন ইজ কল্ড কালেকটিভ নাউন। ওকে, তার মানে আমরা যে কমন নাউনের ছোট ছোট সমষ্টিগুলা দেখলাম, সেই ছোট ছোট সমষ্টিগুলা যখন একসাথে কানেক্ট হয়ে একটা বড় সমষ্টিতে পরিণত হবে, হ্যাঁ, বড় সমষ্টিতে পরিণত হবে, তখন সেইটাকে আমরা বলবো কালেকটিভ নাউন। ওই যে উদাহরণটা আমরা দেখছি, দেখো একটা মাত্র শুধু উদাহরণ দিয়ে বা একটা মাত্র কনসেপ্ট দিয়ে, ছোট এবং বড়, কমন নাউন মানে ছোট, কালেকটিভ নাউন মানে বড়, এই কনসেপ্টটা দিয়েই কিন্তু আমরা সবগুলা কানেক্ট করতে পারতেছি। সো এইটা হচ্ছে কালেকটিভ নাউনের মেইন একটা গুণ। ওকে, তো এখন আমরা আইডেন্টিফাই করতে করতে আরো বেসিক কিছু বিষয় শিখবো। তো এখানে কি বলা আছে দেখো, কালেকটিভ নাউন বলতে কি বোঝায়, কমন নাউনের সমষ্টি কি আছে, বুক আছে, গার্ল আছে, তারপরে হচ্ছে লাইব্রেরি আছে, তারপরে হচ্ছে সোলজার আছে। মানে এটা দ্বারা আসলে কোনটা বোঝায়, কোনটা কালেকটিভ নাউন বোঝায়। তো আমরা যদি দেখি এখানে কি আছে, বুক, তারপরে হচ্ছে গার্ল। এখন দেখো গার্ল, বয়, এগুলো কিন্তু একটা মানুষের সমষ্টি, তার মানে কিন্তু এই জিনিসগুলা কখনোই কালেকটিভ নাউন হবে না, এগুলা কমন নাউন। ওকে, বইও সেই রকম সেম টাইপের জিনিস। কিন্তু এখানে দেখো লাইব্রেরি যে জিনিসটা আছে, লাইব্রেরি দ্বারা কি বোঝায় দেখো তো, ছোট ছোট কিছু বইয়ের সমষ্টি। তার মানে আমরা কিছু কিছু জিনিস দেখলাম না যে ছোট ছোট ছোট, এইগুলা মেলায়া একত্রে কি তৈরি হবে, বড় একটা সমষ্টি। তার মানে তুমি যদি লাইব্রেরি করতে চাও তাইলে দেখো বই লাগবে, এইখানে আরো বই লাগবে, এইখানে আরো বই লাগবে, এরকম অনেকগুলা বইয়ের সমষ্টিতে কি তৈরি হবে, একটা লাইব্রেরি তৈরি হবে। তার মানে এই ধরনের যখন একটা বড় কালেকশন তৈরি হবে, হ্যাঁ, কালেকটিভ মানেই মনে রাখবে একটা কালেকশন, কালেকশন মানেই অনেক কিছু বড় একটা ব্যাপার স্যাপার। সো এরকম যখন কালেকশন টাইপের জিনিস থাকবে তখন সেটাকে আমরা বলতে পারবো কি, এটা হচ্ছে একটা কালেকটিভ নাউন। ওকে, সো এইভাবে কিন্তু কালেকটিভ নাউন গুলাকে আমাদের আইডেন্টিফাই করতে হবে। সো এই জায়গাতে তোমাদের মনে হইতে পারে যে ভাইয়া সোলজারটা তাইলে কি, সোলজারটা কি কালেকটিভ নাউন না? দেখো সোলজার মানে কি, সোলজার মানে হলো কি সৈনিক। হ্যাঁ, এখন সৈনিকেরও কিন্তু একটা বড় সমষ্টি আছে। তোমরা যদি বলো এরকম অনেকগুলা সৈনিক যদি একসাথে দাঁড়ায়, তাহলে এগুলাকে আমরা কি বলতে পারি, যে একটা বাহিনী। এই বাহিনীটার ইংরেজি কি হইতে পারে, ইংরেজি হইতে পারে আর্মি। তার মানে অনেকগুলা সোলজার এইরকম অনেকগুলা সোলজার মেলায় কি তৈরি হয়, আর্মি। এখন এই জন্য আর্মিটাকে যদি থাকতো অপশনে, তাইলে সেটা কালেকটিভ নাউন হইতো। আর প্রত্যেকটা সোলজার, এগুলা হচ্ছে কমন নাউন, এগুলা হচ্ছে এক একটা কমন নাউন। এই জন্যই আমরা প্রথমে বলছি যে কমন নাউনের সমষ্টি হচ্ছে কালেকটিভ নাউন। ওকে, সো এইটা হচ্ছে কমন নাউন এবং কালেকটিভ নাউনের মধ্যে বেসিক ডিফারেন্স। এবং এই ডিফারেন্সটা তুমি যদি বুঝতে পারো, তাইলে তোমার আর কোনো কিছু লাগবে না, বা কমন নাউন এবং কালেকটিভ নাউনের মধ্যে কখনো তোমার প্রবলেম হবে না। ওকে, এরপরের প্রশ্নটা আমরা যদি দেখি তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এখানে কি বলা আছে, দ্য কালেকটিভ নাউন ইউজ টু ডিসক্রাইব এ, কি বলা আছে, নাম্বার অফ সোলজার। ওই যেটা আমি তোমাদেরকে কিছুক্ষণ আগেই দেখাইলাম, যে অনেকগুলা সোলজার যদি অনেক কিছু থাকে, অনেকগুলা যদি সোলজার থাকে, তাইলে কি তৈরি হবে, অনেকগুলা সোলজার, এজ দিয়ে সোলজার, অনেকগুলা সোলজার মেলায় তৈরি হবে হচ্ছে আর্মি, মানে একটা সোলজারদের বাহিনী। এখন এই যে বাহিনী যে জিনিসটা আছে, সেইটাকে বলা হবে হচ্ছে কালেকটিভ নাউন। কারণ কি আমরা জানি ছোট ছোট কিছু সমষ্টির যে সমষ্টিটা হয়, বড় একটা সমষ্টি, সেইটাকে আমরা কালেকটিভ নাউন বলি। সো এই জন্য আর্মি হচ্ছে এই কালেকটিভ নাউন এইটা। ওকে, এই জন্য বলা হয়েছে যে দ্য কালেকটিভ নাউন ইউজ টু ডিসক্রাইব, কালেকটিভ নাউনটা আসলে কি ডিসক্রাইব করে, এই যে আর্মি মানে অনেকগুলো সোলজারের সমষ্টিতে যে আর্মি তৈরি হইলো, এই জিনিসটাকে কালেকটিভ নাউন ডিসক্রাইব করে। ওকে, সো আমি যে জিনিসটা বললাম সেইটা এখানে উল্টা ভাবে লেখা আছে, আর কোনো কিছুই না। ওকে, সো এটা হচ্ছে এখানকার প্রশ্ন। এরপরের প্রশ্ন যদি আমরা দেখি, কি বলা আছে, দ্য কালেকটিভ নাউন আসলে আরো কি ডিসক্রাইব করে। মানে ওই টাইপের প্রশ্নগুলো এখন আসলে ডিরেক্ট আসে না, হ্যাঁ, যে কালেকটিভ নাউন নিচের কোনটি, এইরকম টাইপের নতুন প্যাটার্নে প্রশ্ন আসে। সো এই প্যাটার্নটা আসলে কি বলা আছে, এ গ্রুপ অফ আইল্যান্ড, মানে একটা গ্রুপ অফ আইল্যান্ড কিভাবে একটা কালেকটিভ নাউনকে ডিসক্রাইব করে সেইটাই এখানে বলছে। এখন দেখো গ্রুপ অফ আইল্যান্ড মানে কি, আইল্যান্ড মানে হচ্ছে কি দ্বীপ। হ্যাঁ, দ্বীপ। এখন এইরকম অনেকগুলা দ্বীপ যখন একসাথে থাকে, তখন সেগুলাকে কি বলা হয়, সেগুলাকে বলা হয় হচ্ছে একটা দ্বীপপুঞ্জ। ওকে, এখন সেই দ্বীপপুঞ্জের ইংরেজি হচ্ছে আর্কিপেলাগো। হ্যাঁ, এই দ্বীপপুঞ্জের ইংরেজি হইলো আর্কিপেলাগো, এই জন্য এটার অ্যান্সার হইলো দ্বীপপুঞ্জ। মানে অনেকগুলা দ্বীপের
সমষ্টি, এটা হলো দ্বীপপুঞ্জ বা আর্কিপেলাগো। ওকে, তারপরে কি দেখো এখানে আছে পেনিনসুলা। পেনিনসুলা মানে হচ্ছে উপদ্বীপ, মানে এটা দ্বীপের পুঞ্জ না, দ্বীপের একটা অংশ। ওকে, তারপরে আইল্যান্ড মানে তো শুধু দ্বীপ, আর ওশেন মানে তো হচ্ছে মানে সমুদ্র বা হচ্ছে বড় জলভাগ বা জলরাশি। ওকে, সো এই জায়গাতে আমরা কি দেখলাম, এই গ্রুপ অফ আইল্যান্ড এইটার সমষ্টিকে বলা হয় হচ্ছে আর্কিপেলাগো। আর্কিপেলাগো মানে হচ্ছে দ্বীপপুঞ্জ। ওকে, সো এইভাবে কিন্তু তোমার প্রশ্নগুলোকে খুবই সহজভাবে কম্প্যাক্ট ওয়েতে তুমি সলভ করতে পারবা। হ্যাঁ, সো এটা গেল এখানকার বিষয়। এরপরে আসো, এরপরে কি বলা আছে, হোয়াট ইজ দ্য কালেকটিভ নাউন ফর দ্য, কি বলা আছে, নিপস, ফ্রগস অ্যান্ড স্পুনস। মানে দেখো এখানে কি বলা হয়েছে, নিপস মানে কি, নিপস মানে ধরো তোমার বলে চাকু বা হচ্ছে ছুরি। হ্যাঁ, এরকম চাকু, চাকু, ছুরি এগুলা। তারপরে হচ্ছে ফ্রগস, ফ্রগস আর হচ্ছে স্নোপস, এগুলা হচ্ছে মোটামুটি কাঁচি টাইপের জিনিস বোঝায়, মানে যেগুলো আসলে মানে কাটার জন্য ব্যবহার করা হয়। তো সেটাই বলা হয়েছে যে কাটার জন্য যে জিনিসগুলো ব্যবহার করা হয় সেগুলোকে একত্রে কি বলা হবে, সেগুলোকে বলা হবে কি, কাটারি। সেটাই এখানে বলা আছে, দেখো কাটারি। ওকে, তার মানে অ্যান্সার হইলো কাটারি। এই কাটারি জিনিসটাকে আমরা কি বলবো, আমরা বলবো এটা হচ্ছে একটা কালেকটিভ নাউন প্রকাশক শব্দ। ওকে, সো এই টাইপের প্রশ্নগুলা কিন্তু তোমাদের দেখো বারবার বারবার বিভিন্ন জায়গায় আসে। সো এগুলাকে এইভাবে তোমার মাথায় রাখতে হবে, এগুলা খুবই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ওকে, এরপরের প্রশ্ন যদি আমরা দেখি, কি বলা আছে, এ গ্রুপ অফ ইয়াং, কি বলা আছে, প্যাট্রিজেস, ইয়াং প্যাট্রিডেস। ইয়াং প্যাট্রিডেস মানে কি বোঝানো হয়েছে, দেখো এ গ্রুপ অফ ইয়াং প্যাট্রিডেস। ইয়াং প্যাট্রিডেস মানে বোঝানো হচ্ছে যে যে পাখিগুলা দেখতে আসলে মুরগির মতো, হ্যাঁ, যেগুলা দেখতে মুরগির মতো সেগুলাকে বলা হয় হচ্ছে প্যাট্রিডেস। এখন বলো তো দেখি, মুরগির মতো দেখতে কোন পাখি আছে, মুরগির মতো দেখতে কোন পাখি আছে, মুরগির মতো দেখতে পাখি আছে হচ্ছে সেটা কোয়েল পাখি। মানে আমাদের দেশে যেগুলা কোয়েল নামে পরিচিত, হ্যাঁ, সেগুলাকে বলা হয় হচ্ছে কোয়েল নামে পরিচিত, যেগুলা কোয়েল, কোয়েল নামে পরিচিত সেগুলাকে বলা হয় হচ্ছে ইয়াং প্যাট্রিডেস। হ্যাঁ, ইয়াং প্যাট্রিডেস। এখন এই ইয়াং প্যাট্রিডেস বা হচ্ছে মুরগির মতো দেখতে যে কোয়েল পাখিগুলো আছে সেগুলার সমষ্টিকে আবার কি বলে, সেইগুলার সমষ্টিকে যে জিনিসটা বলে সেটাই হবে এইখানের অ্যান্সার। সেগুলাকে বলা হয় হচ্ছে কনভেই। কনভেও মানে হচ্ছে কোয়েল পাখিদের একটা দল বা কোয়েল পাখিদের সমষ্টিতে কোয়েল পাখি, ঠিক আছে, বা কোয়েল পাখিকেই এই জিনিসটা আসলে বোঝায়। সো এই টাইপের জিনিসগুলা তোমাদের এই কয়েকটা, আমি যে কয়েকটা শিখাইলাম এর বাইরে আসলে কখনো আসে নাই। তোমরা যদি এই কয়েকটাই জাস্ট মনে রাখো তাইলে দেখবা যে এরকম যদি কালেকশন রিলেটেড কোনো কালেকটিভ প্রশ্ন আসে তাইলে সেগুলা তোমরা খুবই সহজে পারবা। ওকে, সো এটার অ্যান্সার হচ্ছে কনভেই। ওকে, এইটা এখানকার বিষয়। তারপরে কি দেখো, এই যে বেসিক কিছু বিষয় আছে, তো এগুলো আসলে কেন আমি বলতেছি বা কেন পড়াচ্ছি জানো, তোমাদের দেখবা যখন কালেকটিভ নাউনে যাবা তখন এই টাইপের জিনিস আছে, এই গ্রুপ অফ শিপ। হ্যাঁ, সো এগুলো আসলে ভুল করে দেয়া থাকে, যেমন এই প্রশ্নটাতে আছে, কি বলা আছে দেখো, এ গ্রুপ অফ শিপ। তো এইখানে কি এই যে ভেড়াদের কি গ্রুপ আকারে বলা বোঝায় বা গ্রুপ দিয়ে কি এই জিনিসটাকে প্রকাশ পায় না? সো এটাকে কি দিয়ে প্রকাশ পায়, এটাকে হার্ট দিয়ে প্রকাশ পায়, এটাকে গ্যাং দিয়ে, এটাকে ফ্লক দিয়ে, নাকি এটাকে প্যাক দিয়ে? এই টাইপের জিনিসগুলো তোমাদের পরীক্ষাতে আসে। হ্যাঁ, সো এই জন্য তোমাকে বুঝতে হবে এবং মুখস্থ করতে হবে যে এটা কোনটা অ্যান্সার হবে। ঠিক আছে, এইটা কোনটা অ্যান্সার হবে। হ্যাঁ, ডাউনলোড করে পাবা, এইখান থেকে সব ডাউনলোড করতে পারবা, এইখান থেকে কোনো প্রবলেম হবে না ডাউনলোড করতে। ওকে, তার মানে কি দেখো, আমরা যদি ওই যে কালেকটিভ নাউনে যাই তাইলে দেখবা যে এরকম আছে যে ফ্লকস, ফ্লক অফ শিপ। হ্যাঁ, মানে ভেড়ার পাল, ভেড়ার পাল। এই জন্য এগুলাকে মনে রাখতে হবে। এইখানে কি দেওয়া ছিল, গ্রুপ অফ শিপ, কিন্তু গ্রুপ কিন্তু এইখানে না। হ্যাঁ, ভেড়ার পাল, এইটার মানে ইংরেজি তুমি যদি মানে কোনো একটা কম্পাউন্ড সেন্টেন্সকে কানেক্ট করো, কম্পাউন্ড সেন্টেন্স না, কম্পাউন্ড ওয়ার্ড যদি তুমি কানেক্ট করো বা গ্রুপ ওয়ার্ড যদি তুমি কানেক্ট করো তাহলে আসবে ফ্লক অফ শিপ। এই জন্য এটার অ্যান্সার হচ্ছে ফ্লক। এই জন্য কিন্তু ওই জিনিসগুলোকে তোমার মুখস্থ করতে হবে বা ওই জিনিসগুলোকে খুবই ভালো করে মাথায় রাখতে হবে। ওকে, তারপরে কি দেখো, সেম ভাবে এই হার্ট অফ ক্যাটেল ইজ হচ্ছে পাসিং। এইখানে কি হার্টটা দ্বারা কি বোঝানো হচ্ছে, এই যে হার্ট দ্বারা ক্যাটেল, এই হার্ট অফ ক্যাটেল মানে কি, এ হার্ড অফ ক্যাটেল মানে ধরো গবাদি পশুর পালকে বোঝানো হচ্ছে। তার মানে এরকম যখন একটা সমষ্টি বোঝানো হচ্ছে, হ্যাঁ, যখন বড় আকারের সমষ্টি বোঝানো হচ্ছে তখন আমরা অটোমেটিক্যালি এগুলাকে কালেকটিভ নাউন বলতেছি। মানে বড় আকারের সমষ্টি মানেই মনে রাখবে এটা একটা কালেকশন বোঝায়, আর যখন কালেকশন বোঝাবে তখন সেটা কালেকটিভ নাউন হয়ে যাবে। এগুলো খুবই সহজে এইভাবে মাথায় রাখতে হয়। এটা দেখো বিসিএস এ আসে একটা প্রশ্ন। ওকে, সো এমন টাইপের প্রশ্নগুলো তোমাদের আসবে, এগুলো খুবই সহজ টাইপেরই প্রশ্ন, অত কঠিন প্রশ্ন না। ওকে, তারপরে কি দেখো, আই স এ ড্যাশ অফ কাউ ইন দ্য ফিল্ড। এই যে এই জায়গাতে তোমার মাথায় রাখতে হবে। আমরা কিছুক্ষণ আগে দেখলাম কি ফ্লক্স অফ, আমরা দেখলাম কি ফ্লক্স অফ শিপ।
হ্যাঁ। তারপরে এখন কি দেখো কি বলা আছে, এখানে কি সোয়ার্ম হবে নাকি হার্ড হবে নাকি গ্রুপ হবে? তো গ্রুপ তো কখনো হয় না, এখানে হবে হার্ড অফ কাউস। মানে আমরা একটা কি দেখলাম, গরুর পাল দেখলাম এখানে। ওকে, তো এই জন্য কিন্তু প্রত্যেকটাতে কিন্তু আলাদা আলাদা হচ্ছে। এইখানে দেখো এখানে কি হচ্ছে, হার্ড হইলো হার্ড অফ কাউস, তারপরে এইখানে দেখো এই হার্ড অফ ক্যাটেল, এইখানে আবার ছিল কি ফ্লক্স অফ শিপ। সো এগুলো আসলে কেন আমি পারতেছি, কারণ এই জিনিসগুলা তোমার একদম একটা নির্দিষ্ট স্ট্র্যাটেজি থাকে বা নির্দিষ্ট একটা এরিয়া থাকে, ওই এরিয়ার বাইরে এগুলাকে তুমি অন্য শব্দ কানেক্ট করাইতে পারবা না। ওয়ান কাইন্ড অফ গ্রুপ ভার্বের মতো। হ্যাঁ, তুমি গ্রুপ ভার্ব বলো প্রিপজিশনের মতো, তুমি যদি অফ লাগায় দাও একটা মিনিং আসবে, তুমি যদি আর একটা ওই জায়গায় যদি ইন লাগায় দাও আর একটা মিনিং আসবে। এইরকম মানে কোনো একটা শব্দের সাথে কোন ওয়ার্ডটা অ্যাপ্রোপ্রিয়েটলি যাবে সেইটাই নির্ধারণ করা হবে এই যে কালেকটিভ নাউনগুলাতে। এজন্য কালেকটিভ যে ওয়ার্ডগুলো আছে এগুলা খুব ভালো করে তোমাকে মুখস্থ করতে হবে। সো আমি যে কয়েকটা দিছি এই কয়েকটা হচ্ছে মানে কনফিউজড হওয়ার মতো, তুমি এগুলা পারবা না সেগুলাই আমি দিছি, আর বাকি যেগুলো আছে ওগুলা তুমি জানো এবং খুব সহজেই পারবা। ওকে, তারপরে কি দেখো এখানে কি বলা আছে, এ গ্রুপ অফ লায়ন। এইটাকে আসলে আমরা কালেকটিভ নাউনে কি বলি, একটা লায়নের সমষ্টি, এটাকে আমরা কি বলি? কি বলা আছে, এ প্যাক অফ লায়ন না, এইখানে দেখো কি বলা আছে, প্রাইড অফ লায়ন। মানে লায়নের বা সিংহের যে একটা দলবদ্ধতা বা একটা সমষ্টি, এই জিনিসটাকে এটা দ্বারা বোঝায় যে প্রাইড অফ লায়ন্স। তার মানে এটার অ্যান্সার হইলো এ প্রাইড অফ লায়ন্স। এইটা দ্বারা একটা গ্রুপ বোঝায়, যে এটা দ্বারা একটা সিংহের গ্রুপকে প্রতিনিধিত্ব করে বা সিংহের গ্রুপকে আইডেন্টিফাই করে। ঠিক আছে, সো এইভাবে এই জিনিসগুলোকে তোমার মাথায় রাখতে হবে। ওকে, তারপরে কোশ্চেন কি দেওয়া আছে দেখো, কোশ্চেন উইল বি অ্যান্সার্ড বাই দ্য ড্যাশ এক্সপার্ট। তো এই প্রশ্নটা একটু ট্রিকি প্রশ্ন আছে। কি প্রশ্ন আছে দেখো, কি বলা আছে যে এই কোশ্চেনটা কি করবে, অ্যান্সার করবে কে বা কারা। ওকে, এইখানে কি দেওয়া আছে দেখো, প্যানেল অফ এক্সপার্ট, স্টাফ অফ এক্সপার্ট, ব্রাঞ্চ অফ এক্সপার্ট, নাকি হচ্ছে ব্যান্ড অফ এক্সপার্ট। মানে এক্সপার্টদের আসলে কি থাকে বলো তো দেখি, এক্সপার্টদের কি স্টাফ থাকে, এক্সপার্টদের কি ব্রাঞ্চ থাকে, এক্সপার্টদের কি ব্র্যান্ড থাকে? না, কি থাকে? থাকে হচ্ছে প্যানেল। বলে না যে আমাদের এক্সপার্ট প্যানেল এই জিনিসটাকে প্রথমে ইনভেস্টিগেট করবে, তারপরে একটা প্রিলিমিনারি রিপোর্ট দিবে, তারপরে সেটাকে আরও প্রয়োজন হলে রিইনভেস্টিগেট করে তারপরে ওই জিনিসটার উপরে একটা ফাইনাল রিপোর্ট আসবে। সো ওই যে এক্সপার্টদের যে দলটা সেটাকে আসলে কি বোঝায়, সেটাকে বোঝায় হচ্ছে এক্সপার্ট প্যানেল। সেই জিনিসটা এখানে বলা হয়েছে যে দ্য কোশ্চেন উইল বি অ্যান্সার্ড বাই এ এক্সপার্ট। মানে এখানে এ প্যানেল অফ এক্সপার্ট মানে একটা এক্সপার্টদের প্যানেল এই জিনিসটার অ্যান্সার করবে, সেই জিনিসটা এখানে বোঝানো হয়েছে। ওকে, সো এটা হচ্ছে ব্যাংকে আসা প্রশ্ন, এমন প্রশ্নগুলো তোমার হইতে পারে। এখন দেখো চট্টগ্রাম ভার্সিটিতে আসে একটা প্রশ্ন, কি বলা আছে, অ্যান এনরমাস। এনরমাস মানে কি, ধরো বিশাল বা অনেক পরিমাণে, হ্যাঁ, বহুত্ব, অনেক বহু বোঝায়। কি বলা হয়েছে, অ্যান এনরমাস ড্যাশ অফ দ্য লুকাস্টাস এট অল দ্য ক্রপস। মানে এরকম বলা হয়েছে যে লুকাস্টাস বলতে কি বোঝায়, পঙ্গ, মানে পঙ্গপাল। হ্যাঁ, পঙ্গপাল, লুকাস্টাস বলতে পঙ্গপাল। তার মানে এখানে চাইছে যে পঙ্গপালের ইংলিশটা তুমি জানো কিনা, এই জিনিসটাই তারা আসলে এখান থেকে তোমাকে দেখতে চাইছে যে তুমি আসলে পঙ্গপাল তারা কি বোঝায় এটা জানো কিনা। কি বলা আছে, অ্যান এনরমাস ড্যাশ অফ, এখানে কি বলা আছে, সোয়ার্ন অফ লুকাস্টাস। সোয়ার্ন অফ লুকাস্টাস মানে কি, সোয়ার্ন অফ লুকাস্টাস। লুকাস্টাস মানে হইল পঙ্গপাল। এই যে এইখানে সোয়ার্ন অফ লুকাস্টাস মানে হইল কি, পঙ্গপাল। পঙ্গপাল বলতে বোঝো না ওই যে সাদা সাদা যেগুলো ধান গাছের উপর লেগে ধানকে একদম খেয়ে ফেলে বা নষ্ট করে ফেলে, সেইগুলাকে বোঝানো হয়েছে, বা আমাদের বিভিন্ন ধানের জমিতেই বেশিরভাগ দেখা যায়। তো সেইগুলাকে বলা হয় হচ্ছে সোয়ার্ন অফ লুকাস্টাস। ওকে, সো এই প্রশ্নটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এইটা নর্মালি দেখবা যে যেগুলা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস বড়, হ্যাঁ, সেইগুলাতে এই প্রশ্নগুলা করে বা সেইগুলাতে এই প্রশ্নগুলা চলে আসে। এরপরের প্রশ্ন কি দেখো, কি বলা আছে, আই স এ ড্যাশ অফ মানকি ইন দ্য ফরেস্ট। আমি কি দেখছি, একটা বানরের দল। মানে এখানে জানতে চাচ্ছে যে তুমি বানরের দল সম্পর্কে তুমি ইংরেজি জানো কিনা। হ্যাঁ, বানরের দল দ্বারা কি বোঝায় এই জিনিসটা এখানে বোঝাইতে যাচ্ছে। তাহলে কি দেখো, আই স দ্য ট্রপ অফ মানকি ইন দ্য ফরেস্ট। মানে আমি পুরো একটা ট্রপ বা ট্রুফ আমি দেখছি কিসের, বানরের। মানে আমি একটা বানরের দল দেখছি এই ফরেস্টের মধ্যে বা জঙ্গলের মধ্যে। ওকে, সো এই জন্য কিন্তু এই গ্রুপ ওয়ার্ডগুলা, হ্যাঁ, কালেকটিভ ওয়ার্ডগুলা, এইগুলা
খুব 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 বেশি ইম্পর্টেন্ট যখন তুমি কালেক্টিভ নাউন পড়বা। ওকে, তো স্পেসিফিক ভাবে যেগুলো পরীক্ষাতে বারবার আসে সেগুলাই আমি করায় দিছি। তো তোমরা যদি এই কয়েকটাও মনে রাখো তারপরেও তোমাদের অনেক কিছু হয়ে যাবে। তারপরে কি দেখো একটা জাহাঙ্গীরনগরের প্রশ্ন, এ ড্যাশ অফ ব্যাংক নোট, মানে ব্যাংক নোটের কি থাকে? ওই যে বলে না যে ব্যাংকের হচ্ছে ফেটি, ফেটি বোঝো? ফেটি বলতে বোঝায় হচ্ছে যে ধরো একটা টাকা 1 লাখ টাকা, 1 লাখ টাকা যে জায়গাটা এটাকে বলা হয় ফেটি। তো সেই ফেটির ইংরেজি হচ্ছে ওয়ার্ড, হ্যাঁ, মানে হচ্ছে স্তর বা একটা সমষ্টি বোঝায়, মানে ব্যাংক নোটের সমষ্টি, এ ওয়ার্ড অফ ব্যাংক নোট। ওকে, মানে ব্যাংক নোটের ফেটি এই জিনিসটাকে এইখানে বোঝানো হচ্ছে। সো এইটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা হচ্ছে ওয়ার্ড বোঝায়। সো এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং এইগুলাকে বুঝতে হবে এবং পরীক্ষাতে এই জিনিসগুলাই আছে। ওকে, তুমি একটা জিনিস রিয়েলাইজ করবা ক্লাসটা করার পরে, যে তুমি আসলে ক্লাসটা দেখা ছাড়া কয়টা প্রশ্ন এখান থেকে পারতা। হ্যাঁ, সো আসলে ব্যাপারগুলো এত ইজি না, হ্যাঁ, যে তুমি জাস্ট পড়বা মানে প্রশ্ন আসবে ইজিলি পারবা। অনেকে তোমাদের অনেক কথাই বলবে যে কঠিন প্রশ্ন পরীক্ষাতে আসে না, তাইলে এই প্রশ্নগুলো কোথা থেকে আসতেছে? এগুলো আসে এবং এগুলাই আসবে। ওকে, এগুলাই কারেক্ট করে তোমাকে চান্স পাইতে হবে। সো এই জন্য কমপ্লেক্স যে প্রশ্নগুলো ওগুলো আমরাই সলভ করাবো, তুমি সহজগুলো পড়বা আর কমপ্লেক্সগুলা ক্লাসের মধ্যে আশা করি তোমার কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো এটা এখান থেকে গেল। এখন 51 নম্বর প্রশ্ন, পরের প্রশ্ন দেখো কি বলা আছে, হুইচ ওয়াজ দ্য ম্যাটেরিয়াল নাউন। তো আমাদের কালেক্টিভ নাউন শেষ হয়ে গেল, এখন আমরা বলবো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, মানে নিচের কোনটি ম্যাটেরিয়াল নাউন। এখন ম্যাটেরিয়াল নাউনের একটা খুবই সহজ সংজ্ঞা আছে, যে সমস্ত জিনিসকে বা যে সমস্ত বস্তুকে কি করা যায়? ওজন করে মাপা যায়। হ্যাঁ, ওজন করে পরিমাপ করা হয়, পরিমাপ, ওজন করে পরিমাপ করা যায়, পরিমাপ করা হয়, ওজন করে পরিমাপ করা হয়, সেইগুলাকে শুধুমাত্র কি বলে? সেগুলাকে ম্যাটেরিয়াল নাউন বলে। ওকে, এইটা তুমি জাস্ট মনে রাখবা যে যেগুলাকে ওজন করে পরিমাপ করা হয়, কোনো কিছু না, এতটুকু মনে রাখলে ম্যাটেরিয়াল নাউন তোমার কভার হয়ে যাবে। কি বলা আছে? রিং, তারপরে কি আছে? রিভার, তারপরে আছে বুক, তারপরে আছে পেপার। তার মানে কি দেখো, পেপারকে আমরা কিন্তু ওজন করেই সেল করি। হ্যাঁ, পেপারকে অন্য কোনোভাবে আমরা সেল করি না নর্মালি, সেই জন্য এটার অ্যান্সার হবে পেপার। তারপরে রিং, এটা তো হবে না। রিং হচ্ছে ম্যাটেরিয়াল নাউনেরই একটা অংশ, বাট এইটা দ্বারা স্পেসিফিক ওজন করা বোঝাচ্ছে না। যখন আমাদের এরকম অনেকগুলো অপশন থাকবে এবং তার মধ্যে যে বেস্ট অ্যান্সারটা সেইটা আমাদের দিতে হয়। ওকে, সো এইখানে যে 4টা অ্যান্সার আছে তার মধ্যে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট হয় হচ্ছে পেপার। ওকে, সো এই জন্য এইটার অ্যান্সার হবে পেপার। ওকে, তারপরে কি দেওয়া আছে? দ্য নেকলেস ইজ মেড অফ গোল্ড। ওকে, তো এখন আমি তোমাদের ওই রিং এর ব্যাপারটা এখানে বুঝাই দেব। কি বলা আছে? দ্য নেকলেস ইজ মেড অফ গোল্ড, তারপরে হচ্ছে দিস রিং ইজ মেড অফ হচ্ছে গোল্ড। তো আমি কিছুক্ষণ আগে তোমাদের একটা কথা বলছি, কি বলো দেখি, যে ম্যাটেরিয়াল নাউন যেগুলো আছে, হ্যাঁ, ম্যাটেরিয়াল নাউন থেকে উৎপন্ন হওয়া, হ্যাঁ, ম্যাটেরিয়াল নাউন থেকে উৎপন্ন হওয়া যে কোনো জিনিস সেটা হলো ম্যাটেরিয়াল নাউন। এখন একটা জিনিস খেয়াল করো, কি বলা আছে? দিস রিং ইজ মেড অফ গোল্ড, তার মানে এখানে গোল্ডটা দ্বারা কি বোঝাইছে? ওকে, তুমি যদি কোনো একটা স্বর্ণের রিংকে ভাঙো তাইলে কি পাবা? স্বর্ণই পাবা। অথবা তুমি যদি কোনো একটা স্বর্ণ থেকে ঋণ তৈরি করো তাইলে কি পাবা? ওই স্বর্ণই পাবা, মানে স্বর্ণযুক্তই ঋণ পাবা, তাই না? তার মানে কি দেখো, তুমি যেটাকেই দেখো এগুলো কিন্তু প্রত্যেকটা একটা করে ম্যাটেরিয়াল নাউন। এইখানের জায়গা হিসেবে আমরা আগে অপশন হিসেবে পেপারকে দিয়েছিলাম। তো যে জিনিসটাই থাক না কেন প্রত্যেকটাই কিন্তু এক একটা ম্যাটেরিয়াল নাউন। তারপরে ম্যাটেরিয়াল নাউন থেকে যে জিনিসটা উৎপন্ন হবে সেটাও একটা কি নাউন? সেটাও একটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এই জন্য এইখানে বলা হয়েছে যে দ্য নেকলেস ইজ মেড অফ গোল্ড, মানে গোল্ডের তৈরি তো ওই নেকলেসটা। তার মানে গোল্ডটাকে আমরা নর্মালি ওজন করে মাপি, তার মানে অবভিয়াসলি এই গোল্ডটা এখানে ম্যাটেরিয়াল নাউন হিসেবে কাউন্ট হবে। ওকে, সো এইটা খুবই ভালো করে মাথায় রাখবা যে কোনো জিনিস যেটা ম্যাটেরিয়াল নাউন আগে ছিল বা হইতে পারে, ওই জিনিস থেকে যে জিনিসটা উৎপন্ন হয় বা তৈরি হয় সেটাও ম্যাটেরিয়াল নাউনে পরিণত হবে, অন্য কোনো নাউনের মধ্যে সে যাবে না। কিন্তু কিছু সময় যাইতে পারে, কেমনে দেখো, এইখানে কি বলা আছে? দিস রিং ইজ মেড অফ গোল্ড। তার মানে এইখানে যদি বলা থাকতো দিস 5 রিংস, হ্যাঁ, দিস 5 রিংস ইজ মেড অফ গোল্ড, যদি এরকম করে নির্দিষ্ট করে দেওয়া থাকতো তাহলে সেগুলা ম্যাটেরিয়াল নাউন নাও হইতে পারতো, সেগুলা অন্য নাউনের মধ্যে চলে যেত। হ্যাঁ, সো এইরকম অনেক কমপ্লেক্স প্রশ্ন থাকে, কিন্তু এত তোমাদের আসলে আসবে না কমপ্লেক্স প্রশ্ন, জাস্ট এতটুকুই তোমরা মাথায় রাখো। ওকে, তো তর্কের খাতিরে আসলে অনেক দূরেই ইংলিশকে নিয়ে যাওয়া যায়, বাট এত দূরে আসলে নিয়ে যাওয়ার প্রয়োজন নাই, কারোই প্রয়োজন নাই। হ্যাঁ, সো এটা হচ্ছে এখানকার বিষয়। তারপরে কি দেখো, এখানে কি বলা আছে? এ নাউন রেফারিং টু দ্য থিংস দ্যাট আওয়ার
ফাইভ সেন্স ক্যান নট ডিটেক্ট, দ্যাট ইজ কল্ড কি? মানে এখানে বলা হয়েছে যে আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে, ফাইভ সেন্স বলছে, ফাইভ সেন্স বলতে আমাদের পঞ্চ ইন্দ্রিয়, হ্যাঁ পঞ্চ ইন্দ্রিয়। তো এই পঞ্চ ইন্দ্রিয় যেটাকে ডিটেক্ট করতে পারে না বা যেটাকে কি ধরতে পারে না বা যেটা বুঝতে পারে না, সেইটাকে আসলে কি বলে? সেটাকে কি প্রপার নাউন বলে? না। কমন নাউন বলে? না। ম্যাটেরিয়াল নাউন বলে? না। অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। অ্যাবস্ট্রাক্ট মানে কি? বিমূর্ত আইডিয়া। বিমূর্ত মানে কি? ফিলোসফিক্যাল আইডিয়া বা ভাবমূলক একটা আইডিয়া, হ্যাঁ, যেগুলো আসলে আমরা দেখতে পাই না। যেমন আমি খুশি আছি, আমি হ্যাপিনেস আমি দেখতে পাই না, আমি কাউকে ঘৃণা করি, এই জিনিসগুলো দেখানো যায় না। সো এমন টাইপের যে জিনিসগুলো আছে যেগুলা আমরা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করতে পারি না, আমাদের হাত, কান, নখ, গলা, এগুলো দ্বারা আমরা কি করতে পারতেছি না, মুখ, এগুলো দ্বারা আমরা মানে ওগুলোকে দেখতে পারতেছি না। সো এই জিনিসগুলোকে বলা হয় হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, হ্যাঁ। মানে এগুলো একটা বিমূর্ত আইডিয়া বা বিমূর্ত মানে ফিলোসফিক্যাল আইডিয়া, এগুলো আমাদের চিন্তার বিষয়, এগুলা দেখা যায় না, এগুলাকে অনুভব করতে হয়। সো এমন টাইপের জিনিসগুলোকে কি বলে? এগুলাকে বলা হয় হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, এখন দেখো এখানে কি বলা আছে, এইটা কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন। দা ওয়ার্ড কি বলা আছে? এজেন্সি। এই এজেন্সি দ্বারা কি বোঝায়? তো তোমরা সবাই এজেন্সি মানে কি জানো? এজেন্সি মানে জানো হচ্ছে একটা সংস্থা, হ্যাঁ, সংস্থা। তো তোমরা মনে করতে পারো যে ভাই সংস্থা হয়তো বা অনেকগুলো প্রতিষ্ঠানের সমষ্টি, তাইলে এটা হাইস্ট কি বলে কমন নাউন হইতে পারে, এবং যদি আরো বড় সংস্থা হয় তাইলে সেটাকে আমরা কালেক্টিভ নাউন বলতে পারি। কিন্তু এইখানে আসলে কি হবে? এইখানে এজেন্সি মানে সংস্থাকে প্রকাশ করে না, এজেন্সি দ্বারা একটা সংস্থা পরিচালনার রূপ বা একটা মানে ফিলোসফিক্যাল আইডিয়া এখানে প্রকাশ পায়। ওকে, সো এই জন্য এখানে এজেন্সিটা অ্যাবস্ট্রাক্ট নাউন হিসাবে কাজ করে। এজেন্সি দ্বারা শুধু সংস্থা বোঝায় না, ওকে, মানে এটা দ্বারা বোঝায় যে তুমি হচ্ছে প্রতিনিধিত্ব পেশন করতেছো, হ্যাঁ। এজেন্সি দ্বারা এখানে একটা প্রতিনিধিত্ব পেশন করা, তোমার একটা ভিতরের একটা ইচ্ছা বা একটা আগ্রহ, হ্যাঁ, এই জিনিসটাকে এখানে পাবলিশ করে, যার কারণে এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন হিসাবে এইটা নিজেকে প্রতিষ্ঠিত করছে, হ্যাঁ। তো এই জন্য কখনোই অ্যাবস্ট্রাক্ট নাউন মানে কখনোই কমন নাউন কিংবা কালেক্টিভ নাউন এজেন্সি না। কমন নাউন বা কালেক্টিভ নাউন এজেন্সি না, এজেন্সি হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, সো এটা হচ্ছে এখানকার। এরপরের প্রশ্নটা কি দেখো, হোয়াট ইজ দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন ফর্ম অফ হিরো? তো এইখানে কিছু প্রশ্ন আসবে যেগুলো হচ্ছে তোমাকে খুবই মানে কমপ্লেক্স ওয়েতে জানতে হয়। কমপ্লেক্স বলতে আমি যেটা মুখস্থ বলতেছি, হ্যাঁ, মুখস্থ করা খুবই কমপ্লেক্স জিনিস, আর এতক্ষণ ধরে আমরা বুঝে বুঝে বললাম এগুলো খুবই সহজ জিনিস। তো এই যে হিরো এর এটা হচ্ছে ফর্ম কি, এটার অ্যাবস্ট্রাক্ট ফর্ম কি? হিরো এর অ্যাবস্ট্রাক্ট ফর্ম হচ্ছে হিরোইজম। সো এইরকম কিছু ফর্ম আছে। তারপরে কি দেখো এইখানে কি বলা আছে, এ ম্যান অফ সাউন্ড জাজমেন্ট, মানে যে আসলে খুবই মুক্ত চিন্তা, ভালো চিন্তা ভাবনা করতে পারে বা ভালো সিদ্ধান্ত দিতে পারে। তো এইখানের এই জাজমেন্ট দ্বারা আসলে কি বুঝাইছে? জাজমেন্ট দ্বারা এই যে আমি একটা মুক্ত চিন্তা বা আমি একটা ভালো কথাবার্তা বলতে পারতেছি, এটা কিন্তু আমার ফিলোসফির সাথে কানেক্টেড, অ্যাবস্ট্রাক্ট একটা আইডিয়া। যখন এটা অ্যাবস্ট্রাক্ট একটা আইডিয়া হবে তখন সেটাকে আমরা বলবো এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, সো এইখান থেকে এই জিনিসটা গেল। তারপরে কি দেখো এখানে বলা আছে এই যে কিং, এই শব্দটার এই নাউনটার হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ফর্ম কি? অ্যাবস্ট্রাক্ট ফর্ম হচ্ছে কিংশিপ। তো এরকম কিছু আছে, এগুলো হচ্ছে তোমরা মাথায় রাখো, বাট এইগুলো পরীক্ষাতে বেশি আসে, যার কারণে আমি তোমাদেরকে দেখা দিচ্ছি। ওকে, তারপরে কি দেখো, নেলসন ম্যান্ডেলা ফেমাস ফর হিজ ভিক্টরি অফ হচ্ছে কি আছে ট্রাফালগার। ট্রাফালগারে হচ্ছে নেলসন তিনি হচ্ছে ফেমাস হয়েছে কিসের জন্য? তিনি হচ্ছে জয় লাভ করার জন্য। তো এখন এই ভিক্টরি দ্বারা কি বোঝায়? দেখো তো একটা জিনিস, যে জয় লাভ করা আমরা কি হয়, আমাদের মনে একটা প্রশান্তি আসে। তো এই রকমের অ্যাবস্ট্রাক্ট যে আইডিয়াগুলো আছে এগুলাতে আমরা আসলে মনের শান্তি পাই, আমরা পঞ্চ ইন্দ্রিয়র কোনো শান্তি পাই না, আমরা মনের একটা সুখ পাই। তো যখন এইরকম একটা মনের শান্তি বা সুখ পাই সেটাকে আমরা বলি একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া। যখন একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া এরকম করে পাবলিশ হয় সেটাকেই আমরা বলবো কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। সেটাকে আমরা বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন। তার মানে এটা হইলো অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, তারপরের প্রশ্ন, আমাদের লাস্ট কোশ্চেন, দিস ইজ মাই রাইটিং টেবিল। এইটা দ্বারা রাইটিং টেবিল দ্বারা কি বুঝাইছে? কমপ্লিমেন্ট কম্পাউন্ড নাউন। এই যে এটা দ্বারা কম্পাউন্ড নাউন, কারণ কি দেখা যায় রাইটিং এবং টেবিল এই দুইটাই নাউন। তো কম্পাউন্ড নাউন বলতে যেটাতে হচ্ছে একাধিক নাউন থাকে, হ্যাঁ। সো যেমন হচ্ছে রাইটিং, পেন, এরকম হইতে পারে। সো এইরকম একাধিক যে নাউনগুলো থাকে পাশাপাশি সেগুলোকে আমরা কম্পাউন্ড নাউন বলি। কম্পাউন্ড মানে কি? একাধিক, নাউন মানে নাউন, হ্যাঁ। তো একাধিক নাউন যখন পাশাপাশি থাকবে বা একাধিক নাউন যখন একটা ওয়ার্ড দ্বারা পাবলিশড হবে, পাশাপাশি কিছু ওয়ার্ড দ্বারা পাবলিশড হবে, তখন সেটাকে আমরা কম্পাউন্ড নাউন বলবো। সো এইটা হইলো এখানকার কম্পাউন্ড নাউন। এবং এই যে তোমাদের স্লাইড আছে বা তোমাদের যে ক্লাস হয়েছে পেইড ব্যাচগুলোতে, সেই ক্লাসের অথবা আমাদের যে কোর্সটা আছে, হ্যাঁ, তোমরা যারা যারা চাও তারা মানে নিতে পারো। এটা যে 27 ঘন্টায় আমার একটা ইংরেজির বেসিক কোর্স আছে। ওকে, সো এইটা তোমরা কিনতে পারো admissionreal.bd.com আমাদের
আমাদের এইখানে একটা বিডি দিতে হবে, কারণ আমাদের ডোমেইন এইটা এখন অ্যাভেলেবল নাই। ওকে, সো এইখানে যখন তোমরা আসবা দেখতে পাবো আমার একটা কোর্স আছে। ওকে, সেই কোর্সটা তোমরা কিনে ফেলতে পারো। আশা করি তোমরা ইংরেজি এই যে আমার সলভ ক্লাসগুলো পাচ্ছ, আবার এই যে ফ্রি ক্লাস যেগুলো আছে সেগুলো পাবা। এইরকম পাওয়ার পরে তোমাদের কি বলে খুবই একটা চমৎকার প্রিপারেশন হবে। ওকে, সো এইখানে দেখো এই যে এইটা, হ্যাঁ কোথায়, এই যে 27 ঘন্টায় ইংরেজি গ্রামার শেষ। ওকে, এই যে এই কোর্সটা, এইটাতে তোমরা চাইলে জয়েন করতে পারো। এইটাতে যদি তোমরা জয়েন করো তাহলে তোমাদের এই এক ক্লাসের মধ্যেই ইংরেজি, আচ্ছা নেট স্পিড এত স্লো হইলে তো হয় না। ওকে, এই যে দেখো, হ্যাঁ এইটা হচ্ছে আমার এক ক্লাসেই পুরো ইংরেজি শেষের কোর্স। তো এটা হচ্ছে 27 ঘন্টা 43 মিনিট। এইখানে দেখো প্রত্যেকটা টপিক যেগুলার আমি তোমাদের প্রশ্ন সলভ করাবো, প্রত্যেকটা টপিকের এইখানে সবগুলা জিনিসই আছে। দেখো এইখানে তোমাদের টোটাল, এইখানে এই যে এইখানে দেখো, এইখানে টোটাল তোমাদের এই যে এইখানে এই যে টপিক, হ্যাঁ এইখানে টোটাল তোমাদের 40টা গ্রামার টপিক আছে, যেগুলার প্রত্যেকটা জিনিস আমি তোমাদেরকে ধরে ধরে সলভ করাইছি। সো তোমরা চাইলে এই কোর্সটা কিনতে পারো। এই কোর্সটা কেনার ডিটেলস এই ভিডিওর ডেসক্রিপশনে যদি না থাকে আমাকে নক দিতে পারো। এই নাম্বারে আমাকে নক দিতে পারো, দাঁড়াও, এই নাম্বারে আমাকে নক দিতে পারো 018 63 54 60 29, আমি এটা লিঙ্ক দিয়ে দিব। সো এইটা যদি তোমরা করতে পারো, এই 27 ঘন্টা 43 মিনিট ক্লাস করার পর ইংরেজির লিটারেচার এবং ইংরেজির গ্রামারের 40টা টপিক, মানে সবগুলো টপিক তোমাদের কাভার হয়ে যাবে এবং ইংরেজিতে খুবই ভালো একটা প্রিপারেশন নিতে পারবা। এবং আমি যেহেতু সলভ ক্লাসগুলো করাচ্ছি, দুইটার কম্বিনেশনে সলভ ক্লাসগুলোর আমরা ফ্রি ইউটিউবেই দিয়ে দিব, এগুলো তোমরা ওখান থেকে দেখে নিতে পারবা। খুবই 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 ভালো প্রিপারেশন হবে। এবং এইটার ফি হচ্ছে 1250 টাকা। এটা 5000 টাকার একটা কোর্স, এখন 1250 টাকায় তোমরা এনরোল করতে পারবা। অনেকে এনরোল করতেছে, তোমরা চাইলেও এখন এটা কিনতে পারো। হ্যাঁ, কিনলে দেখো এইখান থেকে তোমরা এটার ইয়াও পেয়ে যাবা, মানে এটা থেকে পিডিএফ বলো সবকিছু তোমরা পেয়ে যাবা। হ্যাঁ, পিডিএফ সবকিছু তোমরা এইখান থেকে পেয়ে যাবা। এইখান থেকে আসার পরেই তোমরা এটা দেখো, এই যে এইখানে সবকিছু সুন্দর করে সাজানো আছে। হ্যাঁ, এবং এইটার জন্য একটা ডিসকাশন গ্রুপ আছে। এই যে এটা হচ্ছে ক্লাস পুরোটা, এটা হচ্ছে এই 40টা টপিকের একটা পিডিএফ আছে, মানে যে অনুসারে ক্লাসগুলো আছে সেই অনুসারে পিডিএফগুলো সাজানো আছে। এবং এইখানে একটা সিক্রেট গ্রুপে জয়েন করার জন্য তোমাদের একটা ব্যবস্থা আছে। সো যেখানে তোমার প্রবলেম থাকলে সেগুলো তুমি সলভ করতে পারবা। ওকে, সো এইটা হচ্ছে আমাদের কোর্স, এটা আমাদের আমার নিজের ইংলিশ কোর্স, তোমরা চাইলে ওটা করতে পারো। এবং এইখানে আমাদের আরও অনেক কোর্স আছে, যেমন হচ্ছে আমাদের এই যে ঢাবি খ ইউনিটের কোর্স আছে এবং আমাদের সেকেন্ড টাইমের কোর্স আছে। ঢাবি খ ইউনিটের কোর্সের ডিটেলস এইটা তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনেই পাবা। এবং এইখানে সেকেন্ড টাইমের এই যে ঢাবি খ ইউনিটের আমাদের কোর্স, এইখানে সহ আছে কবে ক্লাস শুরু হবে, কতগুলো এক্সাম হবে, সব কিছু। এটার ফি 2000 টাকা। এবং আমাদের এইখানে সেকেন্ড টাইমেরও কোর্স আছে, তোমরা চাইলে এগুলো সব লাইভ কোর্স। হ্যাঁ, ওই যে ক্লাসটা তোমরা দেখলা ওইটা শুধু রেকর্ডেড, আর বাকি সবগুলো হচ্ছে লাইভ কোর্স। এগুলোতে তোমাদের লাইভ ক্লাস হবে জুমের মধ্যে। এবং আমাদের যে এক্সাম সাইট আছে, ওকে, সো এই এক্সাম সাইট থেকেও তোমরা এগুলো পারচেস করতে পারবা এবং এইখান থেকে এক্সাম তোমরা দিতে পারবা। এই যে আমি যে টপিকগুলো তোমাদেরকে পড়াইলাম সেই টপিকগুলোর উপরে তোমরা এসে এক্সাম দিতে পারবা। ওকে, সো এইখান থেকে দেখো, এই যে এটা 296 জন আমাদের কিনছে, এইটা তোমরা সুন্দর করে পরীক্ষা দিতে পারবা 499 টাকায় 1 বছরের জন্য। এইটা কিনলে তুমি হচ্ছে এইখানে যে সাবজেক্টগুলো আছে, মানে তোমার অ্যাডমিশনের যত সাবজেক্ট লাগে সবগুলো সাবজেক্টের উপরে তুমি সুন্দর করে করে পরীক্ষা দিতে পারবা। ওকে, এইটা এখান থেকে গেছে। হ্যাঁ, তো এইখানে আসলে মক পরীক্ষা সুন্দর করে দেওয়া যায়। তো তোমরা এই যে nirbhor.net এই ওয়েবসাইটটা ভিজিট করতে পারো, এইটা তাইলে তোমাদের খুব ভালো প্রিপারেশন হবে এবং তোমাদের পরীক্ষাটা খুব ভালো হবে। হ্যাঁ, সো তোমরা আমাদের ব্যাচে, আর আমাদের আপকামিং যে দুইটা ব্যাচ দেখাইলাম, ফার্স্ট টাইম এবং সেকেন্ড টাইম, ওইগুলো 15 আগস্ট শুরু হবে। হ্যাঁ, 15 আগস্ট। তো এই ফার্স্ট টাইম এবং সেকেন্ড টাইম 15 আগস্ট 2025। তো তোমরা চাইলে ওগুলাতে এনরোল করতে পারো। এখন আমাদের ভর্তি চলতেছে এবং আমি মনে করি খুবই ভালো একটা প্রিপারেশন তোমার হবে। হ্যাঁ, সো এইটাই আজকের লাইভটা আমাদের এই পর্যন্তই। এবং তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবা এবং আমাদের লাইভ ক্লাসগুলো তোমরা ফেসবুক থেকে করার ট্রাই করবা, আর এগুলো তো ইউটিউবে তোমরা পাবাই। সবাই ভিডিওটাতে লাইক দিও, আর আমরা রেগুলার এভাবে ক্লাস সলভ করবো এবং ইনশাল্লাহ ইংরেজি এবং প্রত্যেকটা সাবজেক্ট। হ্যাঁ, আমাদের ক্লাসের শিডিউলটা তো আমি বলেই দিছি তোমাদের, তো সেই অনুসারে আমাদের প্রতিদিন এইখানে লাইভ ক্লাস হবে। আল্লাহ হাফিজ, বাই বাই।